আবার ফিরে আসলাম। ফোনের টেকনিক্যাল একটু সমস্যা হচ্ছিল, আবার দেখি টেকনিক্যাল সমস্যা না হলে আর কোনো আমরা আমাদের আড্ডা ঠিকভাবে চালিয়ে যাব। ঠিক চলবে। টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল, আমি আমরা সব খুব দুঃখ প্রকাশ করছি। আর এমনিও জানি না আজকে কি বলতে পারবো। আমি আসলে আজকে আমার লাইভে আসার মতো কোনো মন মানসিকতাই ছিল না। ছেলেটা না দুপুর থেকে বসে আছে, যায় না, সে ময়মনসিংহ যাবে, কিন্তু আমাকে লাইভে আনার জন্য আজকে তার নাইট স্টে করতে হবে ঢাকা শহরে। না, অনেক 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 চেষ্টা করার ফল আজকে মানে খুব চেষ্টার ফল যে তৃপ্ত হয়, মজা হয়, সেটা পেয়েছি। আর কোনো ঝামেলা নেই, কষ্ট কোনো ব্যাপারই না। আচ্ছা, যাই হোক, আপনার এই যে দুজন আছেন আমার সাথে, এই যে এদের কথা একটু বলবো। 1 বছর 3 মাসের একটু গল্প শুনুন। 1 বছর 3 মাস তো আমার মনটা পড়েছিল এই যে আমার দুজনের কাছে। এই যে আসলে আশাটাই এই দুজনের জন্য। আমি কাঁদতাম, আমি কাজ করতে পারতাম না। আমি যাদের সাথে কাজ করতাম তারা আমার বহুবার কান্না দেখেছে। আমি বলি কি, কান্দো কেন, কান্না করো কেন, তোমার চোখে জল কেন? আমি তো এই দুইটার জন্য কাঁদতাম। তারপরে আমার আসার সময় মনিকা কলম্বিয়ার আমাদের সাথে মনিকা, আমি তার সাথেই কাজ করি। মনিকা আমাকে বললো, সে নিজ থেকে আমাকে কেডিসি ডাকে, ওখানে বললো, কেডিসি তোমার এই দুইটাকে নিয়ে আসবা না? আমাকে বললো, তুমি এই দুইটাকে নিয়ে আসবা না, তুমি তোমার ডগগুলোকে নিয়ে এসো, কারণ ওরও ডগ আছে, ওরা তো ডগ লাভার, ফরেনার তো ডগ লাভার, ওদের প্রত্যেকের ঘরে ঘরে ডগ আছে, প্রত্যেকের ঘরে ঘরে প্রাণী আছে, কারণ প্রাণীর বেঁচে থাকার অবলম্বন তোমার। মানুষের থেকে তুমি আঘাত পাবে, এদেরকে পিছনে একটু শ্রম দাও, এরা তোমাকে আঘাত দিবে না, নিঃস্বার্থ লাভ দেবে ওরা। তো সে নিজ থেকে বললো, তোমার ডগগুলাকে আনবা না, ওরা তুমি ভিডিও দেখে সবসময়। আমি বললাম, এটা আমার দ্বারা পসিবল না এই মুহূর্তে, কারণ ডগের মালিক তো আমি না, আমি মালিক না, আমি এদেরকে সার্ভিস দিই শুধু। রাতকে রাত মেয়ে 15 দিনের জন্য 20 দিনের জন্য চলে যাবে দেশের বাইরে, আমি করতে বেরোই না, এদের কষ্ট হবে। তারপরে এই যে আমার মেয়ের যে সে সব বাজার করে দেবে, আমি এদেরকে নিয়ে থাকি। তারপরে ইদানিং তো একটু কাজটা সব কমাই দিচ্ছি, বা ঢাকা কোর্টে অনেক দূরে যাওয়া আসা কম হয়ে যায় না। কোর্টে, ঢাকা কোর্টে ইনফ্যাক্ট আমি খুব একটা বেশি যাইনি, আমার সবই মুভমেন্ট আমি অনেক গুছানো। মেয়ে যখন করে আসে তখন আমি বাইরে যাই। তো আমি বলি, এগুলো মালিক তো আমি না। অবাক হয়ে গেছে, আমি বলছি, হ্যাঁ আমি মালিক না, আমি জাস্ট কেয়ারটেকার। এটা আমার মেয়ে। আরো দুইটা, ওই দুইটাকে তো দেখতেই যেতে পারি না, লিও আর বনিকে, ছোটটার দুইটা আছে না। মেজোটার হলো অলি, আমি নাম বলি, মেজোটার হলো লিও, মেজোটার হলো লিও, আর ছোটটার হলো অলি আর বনি, আর বড়টার হলো ইবি, আর ইবি চৌধুরানী আর কিউ চৌধুরানী। আর ইবি চৌধুরানী এত শয়তান, সে সংসারের দায়িত্ব, ঘরে এসে দেখি একটু চিনি নাই, আমার মেয়ে তো চলে গেছে, 15 দিন ছিল আমার সাথে, চিনি নাই, গ্রিন টি শেষ, চা পাতা শেষ, আলু শেষ, পেঁয়াজ শেষ, মাংস তো ওদের মাংসটা আছে শুধু, আর ওই আমার মেয়েটা যা খায় সে তার জন্য ওইটা কিনে আর কি, সমস্ত কিছু আমাকে বাজার করেছে। সে জানে না তার মা 1 বছর 3 মাস পরে আসছে, সে কি জানে না? সে কি সংসার করবে? তার তো সংসারই নেই, সংসার টিকবে কি করে? আর এই যে কিউই চৌধুরী, কি শুধু খাবে? আমি তো একটা আসামি, আমি তো একটা ক্রিমিনাল করে, কারণ আমার হাতটা থাকে টেবিলের নিচে, হাতের মধ্যে ওই যে সন্ধ্যাবেলা আমি একটু খেয়েছি মাছ 2-3 টুকরা, দুপুরবেলা পুডিং বানাইছি, পুডিং 2-3 টুকরা, মাটন খাইলে একটু মাটন কেটে কেটে আমার মুখের সব দিতে হবে তাদেরকে। আমি বোয়াল মাছ কিনছি, মাছ ভাজি খাবো, দেশে ফ্রেশ মাছ খাবো, সব আমার বাম হাত সবসময় টেবিলের নিচে। আমার মেয়ে তো রুম থেকে বের হয়ে দেখো, তোমার হাত কোথায়, তোমার হাত কোথায়? শুনো, ওদেরকে ট্রেন করে ফেলছে মিনু, ট্রেন ছিল, তুমি তাকে অনেক ক্লোজ দিছো, এখন মেনু কিন্তু স্ট্রিক্টলি ট্রেন করে ফেলছে, বলবে তো তোমার হাত কেন টেবিলে নিচ্ছে? মানে আমি ভাই এমন বোকা খাই এই দুইটার জন্য, মানে এই দুটাকে তারা টাইমলি 2 টাইম তারা ফি করবে, আমি যদি 3 টাইম করাই সেটাও সমস্যা, আমার হাতটা টেবিলের নিচে থাকলে সেটা সমস্যা, এই হাতের গাতায় থাকবে খাওয়া, লপ লপ করে খাবে, টপ টপ করে খাবে, আর টেবিলের নিচে ওইদিকে বাম হাতে লুকায়, আমার মেয়ে তো এদিক ডান পাশে থাকে তার বেডরুম, এইদিকে বাম হাত আমার টেবিলের নিচে থাকে, এইরকম একটা প্রিজন, মানে জেলখানায় আমি আছি এই দুইটার জন্য। এটাই আদর, এটাই মায়া। আর সবচেয়ে বড় কথা কি জানো, আমি ওই ভিডিওটা দিচ্ছি না, আমি যে আসছি তো জার্নি করে আসছে, কাদা কুচকুচ্ছে আমার, আমি খুব ঘরে এসে রোজ কাপড় পরছি, এরকম ভিডিও আমি দিচ্ছি না, বা হয়তো দেবো কোনো এক সময়, এত কোন ভিডিও না, কিন্তু ওইটা তো আমাকে কেউ চিনতে পারবে না, জার্নির পরে ওরা আমাকে দেখে না 1 ফুটা, বিশ্বাস করবে না, আমার পথে যে 4-5টা ডগ আছে, আমি আজকে টোস্ট বিস্কুট নিয়ে নামছি, ওরা আমাকে ভুলে গেছে, কিন্তু এই দুইটা সাথে সাথে আমার বেডরুমে কোন
কোন জায়গায় সাদাটা শুইতো, কোন জায়গায় কালোটা বসে থাকতো, বিছনায় কিভাবে বসে থাকতো, আমার সামনে কিভাবে মানে লেফটে বসে থাকতো ফ্লোরে, এভরিথিং তাদের নকল করে, কিচ্ছু বলে নাই, কিচ্ছু বলে নাই। মানে মারামারি করছে কোনটা আমার কাছ থেকে আদর নিবে। আমি আসার পরে 1 বছর 3 মাস পর। আমাদের সৌভাগ্য যে ওদের ভালোবাসার জন্যই আপনাকে আবার পাওয়া। চেয়ারটা দেখলে না আমি বসতে পারছি, ওই যে চেয়ারটা না লাফ মেরে এমন ভাবে মুখ ধরে বসবে চেয়ারে, যেন চেয়ার তার, ঘর তার, এসি তাদের, বিছনা তাদের। আজকে একটা সময় আমার মেয়ে ঘুম থেকে উঠছে, তা পাশে দুই দিকে কন্টিনিউয়াস এসি চলতেছে। আমি বললাম আয় আয় কি করবি, এসি নিচ থেকে রুমে আসতে, বাইরে আসতেছি না, আসবে না। তারপরে আমি বললাম যে ওরা কি মিস করছে, বলে কি মিস করবে, তিতির ফ্রেন্ডও বলতেছে কি মিস করবে আন্টি, ওরা তো আরো পাইছে, অফিসে যায়, অফিসটা ছিল তাদের বাবা দাদা 14 গোষ্ঠী, এক গাড়ি আছে, গাড়িতে করে সারা ঢাকা শহর ঘুরে বেড়ায় অবসর সময়। বলে কি আপনাকে তো ভুলে গেছে। আমি বললাম আমাকে তো একটু ভুলে নেই, আমি আসার পর তো তাদের এক্সপ্রেশন যদি দেখো একটু তো তারা ভুলে নাই। এটা কাউ করে দূরে রয়েছে, রাগ তার কি রাগ, আর ওইটা একদম আমার পাশে মাটিতে শুয়ে আছে, আদর করছে, এইভাবে সারেন্ডার করতেছে, মানে সাদাটা হইবি। এই মি চৌধুরী আয়, অনেক ধন্যবাদ। আপনার আর কয়েকটা মানে একটা বিষয় যেটা বড় করে বলো, তোমার কথা আমি শুনছি না, লাইভে যখন আসছো লাউডলি বলো, গলার রেঞ্জ বাড়াও। যেমন একটা বিষয় ভাই কথাবার্তা একটু জঙ্গি, আমার এত সবার সফটনেসের দরকার নেই ভাই। তো আপনার একটা সম্মাননা পাওয়ার কথা শুনেছিলাম বড় আকারের, বড় জায়গা থেকে, আর শুনছি মানে বিস্তারিত বলছি না, সেই সম্মাননা আপনি এই চেয়ারে আসলে তোকে আমার বন্ধুরা তোমাকে দেখতে পাবে, সেই সময়ের লাইভ করলে লাইভের মতো করো, আমি একদম চুলা জ্বালা কোনো কাজ পছন্দ করি না। সেই মানে সময়ের অভাবে আপনি যেতে পারেননি যে ওই পুরস্কারটা নিতে, সম্মাননার না, আমি একটা আমি ইনফ্যাক্ট আমি তাদেরকে চিনিও না, জানিও না, তারা হয়তো কোনো না কোনো ভাবে আমার কিছু কাজকর্ম সম্পর্কে ওয়াকিবহাল ছিল। আমি এখন ডিটেলস বলতে চাই না, কারণ আমি যখনই যাব সশরীরে উপস্থিত থেকে এই সম্মাননাটা আমার আনার কথা, তো এই সম্মাননাটা আমার জন্য একটা প্রেস্টিজিয়াস সম্মাননা। তারা আমাকে তার ওনারা 10-12 দিন আগে জানিয়েছেন। তো আমি বললাম আমি কি করে যাব, আমি তখন ইউএসএতে, এবং সবচেয়ে বড় কথা আমার তো ভিসা এখন নিতে হবে, এবং ইউএসএ থেকে ভিসা নিলে 1.5-2 মাস পাসপোর্ট থাকে। হ্যাঁ, এখন আমি যেতে পারবো না 12 দিন আগে, তাদের এটা সম্মাননা সশরীরে উপস্থিত থাকতে হবে। তো ওটা ভারতবর্ষের অনেকগুলা শহরেই হয়, এটা হয়ে গিয়েছে। এখন অক্টোবরে তাদের একটা ছোট একটা প্রোগ্রাম আছে, ওটা থেকে আমরা 2জন বাঙালি আমরা বাদ আসছি, মানে বাদ পড়েছি। একজন নাকি ওই যে ফ্রান্স থেকে আসবেন, এবং ওনার একটা ছবি প্রদর্শিত হচ্ছে, কান চলচ্চিত্র ওনার কাজ চলছে, ওই সময় তো কান চলচ্চিত্র উৎসব ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে। তো উনি আসবে, 28 তারিখ ছিল, মেয়ে আসতে পারে নাই, তখন উনি আর আমি রয়ে গেছি, আমরা অক্টোবরে গিয়ে আনার কথা। তো আমিও ওনাদেরকে বলেছি যে না, অক্টোবরে আপনাদের ছোট অনুষ্ঠানে আমি গিয়ে আনবো না, যে অনুষ্ঠানটা মে মাসে হয় এবং ভারতবর্ষের অনেক জায়গায় হয়, এবং সরকারের অনেক কর্মকর্তা যেহেতু উপস্থিত থাকেন, ওই সময়টাতে আমি যাব। এখন এটা যেহেতু একটা ভেরিয়েশন আছে, শ্বশুরের উপস্থিত থাকতে হবে। এখন আমি যখনই যাই তখনই সম্মাননাটা রিসিভ করব, রিসিভ করার সময় পরে সবাই জানবে, এবং এই সম্মাননাটা পাওয়ার পর আমি অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা ইউজ করতে পারবো, শুধু বাংলাদেশে না, শুধু ভারতবর্ষে না, অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই বিষয়টি আমরা জানতে পারি কি আমি যখনই এই সম্মাননাটা রিসিভ করব তখনই সবাই জানবে, এখন দরকার নাই। যেহেতু এটা একটা পিএইচডি বা অনারারি ডক্টরেট সম্মাননা, এবং এটা যেহেতু এটা স্বীকৃত, অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা স্বীকৃত, এই সম্মাননাটার জন্য তারা আমাকে মনোনীত করেছিল, কিন্তু আমি যেতে পারিনি। এখন আমার সম্মাননাটা 2024-এর জন্য মনোনীত ছিলাম, এখন আমার সম্মাননাটা চলে যাবে 2025-এ আমি আনবো, আমি ওনাদেরকে কথা দিয়েছি। যাই হোক, সেই সম্মাননা প্রাপ্তি পর্যন্ত আমাদের একটু অপেক্ষায় থাকতে হবে, যে আসলে যেহেতু এটা সশরীরে মানতে হবে, সেই জন্য এটা যখনই রিসিভ করবো তখনই এটা ভ্যালুয়েবল হবে, তখন এটা অ্যাপ্লিকেবল হবে।
তাহলে আমরা সেই পর্যন্ত অপেক্ষায় থাকবো এবং আমাদের আনন্দটা আরেকটু অপেক্ষায় থাকবে যে কখন কবি বা আমাদের লেখক বা আমাদের সমাজকর্মী যে যে সম্মাননাটা পাচ্ছেন, অনারারি একটি সম্মাননা, সেই পর্যন্ত আমাদের অপেক্ষায় থাকতে হবে। বাজার নাই কেন? তুমি বাজার করে দাওনি কেন কিউ চৌধুরীকে? কিউই চৌধুরীকে তুমি বাজার করে দাও নাই কেন? ঘরে এসে আমি দেখেছি আমার একটা ফ্রুটস নাই। তোমরা জানো আমি থাকলে ফ্রুটস টেবিলে ভরা থাকে। আমি থাকলে আমার হাতে টাকা না থাকলেও মুরগি, মাটন, মাছ সব আমি ফ্রিজে রাখি। আমি থাকলে সবাই আনন্দ করে খাওয়া দাওয়া করে। আমি এসে দেখি করে কিচ্ছু নেই, সব খেয়ে শেষ করে রাখছো। হোয়াট ইজ দিস? আচ্ছা, আমরা কি ইবি এবং কিউর আনন্দের জন্য কোনো আনন্দের কাজ করতে পারি? গান শুনতে পারি? ওই যে তাকে আটকায় রাখা হয়েছে কেন? তার মার অর্ডার, তুমি লাইক করবে, ওদেরকে তোমার রুমে নিবে না, ওরা আমার রুমে থাক। ও কিন্তু দরজা বন্ধ করে এসি চালাই গেছে, কিন্তু আমার তো করে যায় ওদের মধ্যে। ও গেছে দরজাটা বন্ধ করে দরজা খুলে দিয়ে ওদেরকে নিয়ে আসি। ওরা কিন্তু এই সময় আমার কাছে থাকার কথা না। ও কিন্তু এসি টিসি চালাই দিয়ে একদম, ওরা তো এখন অভ্যস্ত হয়ে গেছে। ওইভাবে 3-4-5 ঘন্টা থাকে, ও বাইরে থাকে আমার মেয়ে। থাকে, ওই তো চালাই দিয়ে বন্ধ করে গেছে। বলছে মা তুমি লাইক করবে, তুমি ওদেরকে নিবে না। এই টেডি বিয়ার, ওকে কেউ কিন্তু ডগ বলে না, ওকে সবাই বলে টেডি বিয়ার। ও দেখতে একদম টেডি বিয়ারের মতো। একদম জানো 15 দিনের বাচ্চা আসছিল আমাদের কাছে, আমাকে সহ্যই করতে পারতো না, ওই তিতিকে সহ্য করতো। ওর জন্য আমি কত দাপাস করে পড়ে গেছি। ভাগ্য বল আমার পাটা ফ্র্যাকচার হয় নাই। পি করে করে পড়ায় রাখতে আস্তে আস্তে তো এদেরকে ট্রেন্ড করতে হয়। এখন তো ওরা ট্রেন্ড, এখন তো বিছনায় সারা রাত শুয়ে থাকলে একটু পি করবে না। নাও নাও যে কেউ হঠাৎ করে দেখলে কিন্তু টেডি মনে করবে। টেডি বিয়ার তো আমার পরিচয় টুকরা তো, আমার বাবা তো, আমার জাদু তো, আমার প্রাণ তো। আমার প্রাণ না, আমাকে যারা ভালোবাসে, আমার ফেসবুক বন্ধু সবাই 1 বছর 3 মাস পরে আমার দুইটা প্রাণকে দেখছে। ওটা নামে মাত্র আমার মেয়ের, এগুলো তো আমার, এগুলো তো আমার হাঁটুর নিচে শুয়ে থাকে, আমার পায়ের নিচে। আমি এই আমার বালিশের পাশে শুয়ে গড় গড় করে নাক ডাকায়, আমি ঘুমাইতে পারি না। আমার বালিশের অর্ধেক তাদের দখলে, জানো। আমার পায়ের নিচে লেপের ভিতরে আমি খুঁজে পাই না, ইবি কোথায় খুঁজে পাই না। চতুর্দিক খুঁজি, দেখি আমার লেপের নিচে। আমি উঠে খুঁজি, ও লেপের নিচে কুকুরি করতেছি। আর অনেক ফসফসা ছিল। ওই কালকে অফিসে যেয়ে গায়ে অনেক ময়লা হয়ে গেছে। ওরা তো আমি আসার আগের দিন ওরা স্নান টান করাইছে। আচ্ছা যাও, এবার যাও যাও, আমি একটু কথা বলি। আজকে একটা স্পেশাল দিন আমার কাছে। কেমন স্পেশাল? কারণ একটা সুন্দর শাড়ি পরেছি। এই আমার ফেসবুক প্রিয় বন্ধুরা দেখছেন, এই যে পাশে যে বসে আছে মানুষটা, সে কালকে আমাকে আমার জন্য গিফট নিয়ে আসছে এটা। তো আজকে সে বসে আছে, তার শাড়িটা আমি পরে নিয়ে আসছি। ওর থেকে কালকে এটা প্রেজেন্ট পেয়েছি। আমি অবাক হয়ে গেছি যে মানে, আর কালকে ফ্রেন্ডদেরকে নিয়ে একটু বসছিলাম। কেন যে বন্ধুরা এগুলো করে, কত ফ্রেন্ড, কত ফেরদৌসি তখন ইয়েতে আসি, এটার করে যে প্রিন্সিপাল, সম্ভবত প্রিন্সিপাল বা তত্ত্ব না প্রিন্সিপালে, সে দিয়ে গেছে আরঙের একটা গিফট ভাউচার। সম্পায়া করে একটা ফ্রেন্ড, সে একটা শাল দিয়ে গেছে। শ্যামলী করে একটা বন্ধু দিয়ে গেছে 3 পিস। আরেকটা বন্ধু, আমি নাম মেনশন নেই কারণ ঝামেলায় ছিলাম, একটা হ্যান্ড ব্যাগ নিয়ে আসছে। প্রত্যেকটা ফ্রেন্ডই টুকটাক গিফট নিয়ে আসছে। আমি বলি তোরা এগুলো কেন আনলি? আমার কোনো, আমি কিছু রেখেই যেতে পারি না ঘরে, বারবার এটা ওইটা চেঞ্জ হয়ে মানুষজন থাকে, ডগ পাহাড়ে। আমার মেয়েও ছিমছাম থাকা পছন্দ করে, সব ওরা মানে গার্বিস করাটাই পছন্দ করে, ফেলে দেওয়াটাই পছন্দ করে। আমার অনেক কস্টলি জিনিস চলে যায়, বারবার আমি চট্টগ্রাম ঢাকা করি, সব জিনিসই আমার ঘর থেকে চলে যায়। তো দিলে হয়তো আমি যদি, ওই যেমন আজকে তোমার শাড়িটা কেন পরেছি জানো, যে ভাবলাম পরে একটা স্মৃতি থেকে যাবে, এটা আমি যদি রেখে যাই হয়তো আবার কোথাও থেকে গিয়ে সেটা আর পাবো না আমি। ঠিক আছে, আমি এগুলো একদম আমলে আনি না, যা নিয়ে গেছে নিয়ে যাই। অবশ্যই সুন্দর লাগতেছে এই শাড়িতে। হ্যাঁ, তোমার দোয়া কালকে আনছো তুমি আমার জন্য উপহার, খুব ভালো লাগছে। একটা ব্লাউজ বের করে পরে ফেললাম। আমরা একটু গান শুনতে পারি এখন। গান টান তো আমিও আজকে 1 বছর নাই, তার চেয়ে একটু কথা বলি, আর একটু কিছু বললে বলো। আচ্ছা, তো আমরা কিছু স্মৃতি শুনতে চাই। স্মৃতি মানে আমি একটা স্মৃতি আমার বেশি ভালো লাগে। কোনটা? যেটা আমার সবচেয়ে বেশি, যেমন আমেরিকা গেছি, আমার কোনো ফ্যাসিনেশন নেই আমেরিকার প্রতি। তুমি জানো কিনা জানি না,
আজ থেকে 25 বছর আগে কিন্তু আমার কানাডা সব হয়ে গিয়েছে। আমার কারো মাধ্যমে হয় নাই, আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের পয়েন্টসই আমার কানাডা, উইদাউট এলটিএস আমার সব হয়ে গেছে। কিন্তু আমার হাজব্যান্ড যাবে না, সে ডাক্তার, সে দেশে ডাক্তারি করতে পারবে, ওখানে গেলে সে একটা ওডিএতে পড়ে যাবে বা অনেক পড়াশোনা তাকে করতে হবে, সেই জন্য সে যায় নাই। যার ফলে আমার বাচ্চারা যখন ছোটো ছোটো তখন আমার কানাডায় হয়ে গেছে, কিন্তু আমি ওটা ক্যান্সেল করেছি। তারপরে 2005-এ আজকে আমি আবার ফ্রেন্ডদেরকে জন্য বলি, ওরা অনেক কষ্ট পায় জানো। আমাকে মেসেঞ্জারে একটা ফ্রেন্ড বলেছে, আমি ছোটোখাটো একজন মানুষ, আমার কোনো ভ্যালু নাই, আমি নিজকে খুব ছোটো মনে করি। আমাকে এক বৌদি বলেছিল, এটা আপনার বিনয়, আমি জানি না এটা বিনয়, হাম্বলনেস, পলাইটনেস কিনা। আমি খুব মানুষের পাশে যেতে ভালোবাসি, আমি ইগো ধরে থাকি না। অনেক আছে শিক্ষিত কিন্তু তার একটা অহংকার, সে যেন একটা ইউনিভার্সিটির টিচার, সে যেন একটা শেড। অনেক আছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট কলেজের, সে যেন একটা শেড। ওইরকম কিছুই নেই আমার মধ্যে। অনেকে আছে ব্যাংকে, আমি ব্যাংকের ম্যানেজার, আমি চাকরি করি, আমার ক্লায়েন্ট ডিল করি, এর বাইরে আমার কোনো জীবন নাই। ওই সমস্ত মানুষকে আমি একদম পছন্দ করি। তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে কি জানি বলছিলাম আমি, স্মৃতি অনেক আছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে আমি আসলে না কানাডা হয়েছিল, তারপরে আমি তো তখনই এটা ক্যান্সেল করলাম, আজ থেকে 20-25 বছর আগে। তাহলে আমার বাচ্চারা ওখানে কিন্তু পড়াশোনা করতো, ওখানে কিন্তু থাকতো, ওখানে কিন্তু এতদিন ওরা ফুল ওখানে সব কিছু ওখানে পাইতো, কিন্তু আমার হাজব্যান্ড গেল না, ওইটা অফ হয়ে গেল। এরপরে আমার ভাই 2005-এ 4-এ সিটিজেনশিপ পাইলো। সিটিজেনশিপ পাওয়ার পরে বাবা তো মারা গেছে আজকে 33 বছর। এবং তুমি তো জানো, আমি বহুবার বলেছি, আমার মা কিন্তু 4-5 বছর বয়সে তার বাবাকে হারিয়েছেন, আর আমার দাদুকে হারিয়েছেন, সুরেশ দেব রায়কে। এরপরে মার বাবার সাথে বিয়ে হলো, মামার বাসায় মা পড়াশোনা করলেন, বা দিদিমা অনেক কষ্ট করে মাকে মাসিকে জমজ। তারপরে বাবার সাথে বিয়ে হওয়ার পরে মা শহর থেকে গ্রামে এসে একটা অপূর্ব সুন্দরী মেয়ে গ্রামে। মার জীবন শূন্যতার জীবন, পূর্ণ আমার মা শূন্যতায় পূর্ণ, আমার মার জীবন পূর্ণতায় কোনো পূর্ণতা নাই আমার মার জীবন। তো এরপরে বাবা মারা গেলেন, বাবার সাথে ধরো 23-24 বছরের বিবাহিত জীবন, কিছুই পাননি গ্রামের বাড়িতে, না এক সুন্দর একটা কনজুগাল লাইফে মেনটেন করতে পারেন নাই। কিন্তু বাবার যাবতীয় কর্মযোগ্যে আমার মা সবসময় পাশে ছিলেন। এই যে ওই যে আমি বলেছি কুমিল্লা বোর্ড থেকে যে এত পেপার যাইতে, ইংলিশের এক্সামিনার ছিলেন বাবা, বড় পোস্টেই ছিলেন। আমার মা সে রান্নাঘর ফেলে রান্না কাজ করে 15-16 জন গরের সংসারে মানুষ, ওগুলা করে এসে বাবার এগুলা স্কুটিনি করতেছেন, সিলগালা করতেছেন, কাউন্টিং করে দিচ্ছেন, 10 বার দেখে দিচ্ছেন, সব আমার মা। তো এইরকম একটা মহিষীর জীবন সে কিছুই পায়নি। ব্যক্তি জীবন তো মানুষের থাকে, আমার বাবার সাথে কোনো ব্যক্তি জীবনই ছিল না যৌথ পরিবারে। তো মাকে বললো আমার ভাই, মা বাবাকে অকালে হারিয়েছি, কিছুই করতে পারি নাই, তোমাকে আমি আমার পাশে নিয়ে যেতে চাই। তখন আমার ছোটো বোনটার বিয়ে হয় নাই, সে মাস্টার্স করছে বা করে ফেলছে। তো আমার মা তো মা বললো যে না, মাস্টার্স করে চাকরি টাকরির চেষ্টা করছে বা অনার্স পাস করেছে। মা বললো যে আমি কিভাবে যাব, আমার 4টা মেয়ে, তো বাবাও নাই, আমার তো আর জীবনে কিছু নাই, আমি তো এই মেয়েগুলোকে ফেলে কিভাবে যাব। তো মা তো বাবা মারা যাওয়ার পরের দিন থেকে আমরা অনেক ফাইট করেছি, আজ পর্যন্ত মা ভেজিটেরিয়ান। মাকে অল্প বয়সে মা বিধবা, 42-44 বছরে মা বিধবা, কিন্তু আজ 34 বছর মা ভেজিটেরিয়ান। তো মার তো সব কিছুতেই শূন্যতা, মার জীবনে কোনো পূর্ণতাই নেই। কষ্ট পাই আমি বড় সন্তান হিসেবে, আমার খুব খারাপ লাগে যে এইরকম একটা প্রতিভা, এইরকম একটা ফুল, এইরকম একটা গানের গলা, এই যে কত গান ছোটবেলায় আমি মার মুখে শুনে টেলিভিশনে শুনছি। কারণ তার জন্ম 47-এর আগে, 47-এর 2 বছর আগে হলে 47-এর দেশভাগ, এরপরে দেশের উত্তর, এরপরে পাকিস্তান পিরিয়ড। সে কিন্তু একই মানুষ 4টা দেশের নাগরিকত্ব বিলম্ব করে, একটা হলো ইন্ডিয়ার ভারতবর্ষের, একটা হলো পাকিস্তানের, একটা হলো বাংলাদেশ, এখন সে আমেরিকার সিটিজেন। তো তার জীবনী আমি প্রকাশ করছি, তো কলকাতা থেকে বের হয়ে যাবে। তো এই যে মার যে মা বললেন যে আমি যাব না, তখন আমার ভাই তো বাবাকে তো আমরা বুঝতে পারিনি, ওকালে হারাই ফেলছি, এই কষ্টটাই তো, শূন্যতাটাই তো আমাদের জীবনে। তো আমার ভাই বললো যে না, আমি তোমাকে আমি এইভাবে রাখবো না ইনসিকিউর দেশে, আমি শান্তি পাবো না। তো সে সে বললো মা, আমি তখন মাত্র গেছি, সিটিজেনশিপ পাইছি, আমি এস্টাবলিশড না, তবে আমি তোমার চাইলে তোমার মেয়েদেরকে আমি নিতে পারবো, তো দেরি হবে, বা আমার অ্যাপ্লাই করতেও দেরি হবে। তখন আমার মা বললো কিভাবে, তখন বললো যে আমি আর কিছু কয়েকটা বছর, সবাই যার টাকা পয়সাও তো লাগে অ্যাপ্লাই করতে, আমি ওদের জন্য অ্যাপ্লাই করবো। তো মা বলে কি, তুই যত তাড়াতাড়ি পারো সেটা কর। তুই, মা বললো আমি কিচ্ছু চাই না, ও আমাদের আমেরিকা যাওয়ার ঘটনা শোনো, সমস্যা নেই। ও আমার ভাই গিয়ে মাথায় বেঁধে লাগলো যে কিভাবে অ্যাপ্লাইটা করা যায়। ঠিক 2005-এ আমার ভাই আমাদের জন্য অ্যাপ্লাই করলো, আমার জন্য করলো, আমার মেজো বোনের জন্য করলো, সেজো বোনের জন্য করলো, আমার ছোট বোনের জন্য করলো, 4 জনের জন্য আলাদা করে। এক একটা অ্যাপ্লিকেশনের টাকা পয়সাও লাগছে। 2005-এ আমার ভাই আমাদের জন্য অ্যাপ্লাই করে ফেললো, আর এদিকে 2006-এর জানুয়ারির 9 তারিখে আমার মাকে নিয়ে গেল।
মানে সে তো নিতে পারবে। অ্যাপ্লাইটা দেখানোর পরেই না না, অ্যাপ্লাইটা দেখা না, একটা মানুষ যখন সিটিজেনশিপ পায় তার মাকে খুব তাড়াতাড়ি নিয়ে যেতে পারে। মা বাবার জন্য আইন খুব ফেভার। এমন কোনো ছিল না যে মেয়েদের যখন অ্যাপ্লাই না তারপর সে যাবে? না 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 না, ওইটা না, ওইটা তো মার জন্য সে প্রসেসিং শুরু করে দিল, এবং মার 2006 জানুয়ারি 9 তারিখ মা চলে গেছে। আমি জানি সব ঘটনা তো আমার হাত দিতে সব ঘটলো। মা তারপরে আমার ভাই 2005-এ আমরা 4 বোনের জন্য অ্যাপ্লাই করলো, আর এদিকে মাকে নিয়ে গেল 2006 জানুয়ারি 9 তারিখে আমার মা গেল, প্রথমবার গেল। গিয়ে তো মা 1 সপ্তাহ লাগছে মা গ্রিন কার্ড পেতে, মা গ্রিন কার্ড পেয়ে গেছে। আর ওখানে সিটিজেনশিপ ছেলে মেয়ে কিন্তু মা বাবাকে খুব ইজিলি নিতে পারে, একটা সমস্যা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপরে তো আমাদের তো আর বলিও না, যা জ্বর তুফান আমার উপর দিয়ে গেছে, আমি এগুলো কাউকে বলি না। এক একটা ডকুমেন্টস এমবাসিতে চাইতো, এই যে সিলেট দৌড়াইতে হইতো আমার। আমি তোমার আঙ্কেলকে বলতাম যে চলো আমার সাথে, সে যাবে না, আমি আমেরিকা যাবো না। আমার তো বিরক্ত হইতো, বাচ্চা তিনটাকে ফেলে ফেলে আমি ডকুমেন্টগুলো ওখানে কালেকশন, এফিডেভিট লাগে, আমরা ওকে চিনি, ওই বাড়ির মেয়ে, কত জাতের ডকুমেন্ট। এবং এমবাসি একটা ডকুমেন্ট চাইতে 6 মাস না, আমি 2 বছর পরে বাড়ি দেন এমবাসিতে, 1 বছর বাদে। মানে আমি যাবো না, আমি যাবো না, আমার কানাডা যখন ক্যান্সেল হয়েছে না, আমি আর দেশ ছেড়ে যাবো না, আমি থাকবো দেশে, আর যাবো না। যখন আমি যেতে পারলাম না, বাচ্চা কাচ্চার ফিউচার একটু চিন্তা করছিলাম, সেটা যখন হলো না, আমি আর যাবো না। অসম্ভব টেকনিক্যাল ডিস্টার্ব করছে, আপনারা সাথে থাকুন। তারপরে হলো কি বলছিলাম, মা চলে গেল জানুয়ারি 9 তারিখ। এরপরে তো আমাদের এই যে শুরু হলো প্রসেসিং, এই যে কাগজপত্র এমবেসির সাথে, এটা কিন্তু আমার সেই জীবনের করতে হয়নি, আমার মেয়ে জীবনের করতে হয় নাই। আমার ছোট বোনের তো বিয়ে হলো, বিয়ের মাধ্যমে সে আগেই চলে গেল। আমি একটু নিশ্চিন্ত হইলাম, কারণ বাবা মারা যাওয়ার পর থেকে আমার ছোট বোনকে নিয়ে মার জীবনের অবলম্বন ছিল, বাইরে চলে গেল, সে জীবনেরও বিয়ে হয়ে গেল। এখন আমার ছোট বোনের যখন বিয়ে হয়ে গেল, আমি চলে গেলে ইউএসএ, তো আমি একটু শান্তি পাইলাম। বিয়েটা তো চট্টগ্রামে হয়েছে, আমি এনেই দিলাম। আমি একটু শান্তি পাইলাম যে আমি দেখে ছেড়ে দিয়ে দিয়েছি। আমি একটু শান্তি পাইলাম যে মা অন্তত পক্ষে আর আসা যাওয়ার পাসপোর্ট লাগবে না। মাও চলে গেছে 2006 তারিখ 6-এ, আর আমার বোন চলে গেছে 2004-এর 1 সেপ্টেম্বরে চলে গেছে। অন্তত পক্ষে ওখানে ওরা যাওয়া আসা ইজিলি হয়ে গেল, আমি নিশ্চিন্ত এদিক থেকে কিছুটা হইলাম। এরপরে আমার উপর দিয়ে শুরু হইলো, মানে একটা পর্যায়ে বিরক্ত এসে গেছে। আমি কাগজ 1.5 বছর হয়ে যায় এমবিসিতে, আমি ডকুমেন্টস পাঠাই না। আমার ভাই বলে ও ডকুমেন্টস পাঠায় না কেন আমার কাছে, ইবি কিউই আসো, কাম কাম বেবি, নো। তারপরে ওই যে যেটা করলাম, এই বিরক্ত হয়ে ডকুমেন্টস মুটমাট একটা এন্ডিং হলো ডকুমেন্টস পাঠানো। আমার ভাই বিরক্ত হয়ে যেত, এই যে আমার হাজবেন্ডকে বলতো যে আমি বুঝি না মানুষ আমেরিকা আসার পাগল, আরে কেমন পাগল যে আমেরিকার নাম শুনতে পারে না। আমি বুঝি না বর্দা ডাকে, ওকে তো জামাইবাবু ডাকে না, বর্দা আমি বুঝি না ও কেন এসব করছে। আমি চাই ওই যে ও মার কাছে ওয়াদাবদ্ধ, বাবা মারা গেছেন, বাবার জন্য কিছু করতে পারেনি, এখন তার ইচ্ছে অনিচ্ছে সেইটা চালাই নিতে হবে, কারণ সে মার কাছে ওয়াদাবদ্ধ। মা বলছে যে তুই আমার ওইটাই কর, তাহলে আমি যাবো। এখন আমি বুঝি না বর্দা ও কেন এগুলা করছে, ও তো আমার তো টাইমলি কাগজটা জমা দিতে হবে, এইরকম অনেক ওইরকম করতে করতে আমি যেতাম। শেষমেশ আমার যেতে হইতো, গিয়ে ডকুমেন্টস গুলো বাইর করে সিলেট থেকে আনতে হইতো, এনে আবার তার কাছে পাঠাতে হইতো, সে আবার আমেরিকার ইউএসএ ইমিগ্রেশন এমবেসিতে দিত, ওইগুলোর থেকে আবার ঢাকায় আসতো, কারণ এমবেসি তো 2টা, একটা ওখানে একটা ওখান থেকে ইয়ে। তো 2019-এ আমারটা অ্যাপ্রুভ হইলো। এখন আমার 2020-এ, আমরাই তো অ্যাকচুয়ালি 2020-এ চলে যাওয়ার কথা, কিন্তু কোভিডে, কিন্তু 2020-এ ভাবলাম যে হ্যাঁ চলে যাবো, দেখি মেয়েদের বাচ্চাদের জন্য। ও মাই গড, শেষে তো কোভিডে 2 বছর আবার শেষ। আবার তো 2020-এ হয়ে আমরা 2020-এর লাস্টের দিকে আমাদের, কিন্তু কোভিডে আমরা পিছিয়ে গেলাম, তো এত মেডিকেল যেদিন করেছি, অস্ট্রেলিয়ার ডাক্তার উনি এত খুশি হয়েছে আমাদের পরিবার দেখে। এমবেসি ফেস করেছি, চিফ ইন্টারভিউ অফিসার এত খুশি হয়েছে আমাদের সাথে কথা বলে। সবচেয়ে অবাক হয়ে যাবে, আমার বড় মেয়েটার তো নাম বাদ পড়লো, কিন্তু উনি কান্না করে দিচ্ছে। আমি যখন বলছি আমি হেল্পলেস, আমার বড় মেয়েটাকে ফেলে আমি কিভাবে যাবো, সব কিছু করে গ্রিন কার্ডের টাকা জমা দিয়েও, গ্রিন কার্ডের টাকা ফি জমা দেওয়ার পর আমার বড় মেয়েটার নাম বাদ পড়ে গেল। আমার ভাই ওখান থেকে আবার ইয়ে করলো, একটু ওদেরকে অ্যাপিল করলো, কিন্তু ওরা বললো যে না, আমাদের ঢাকায় আমাদের কাছে আসে নাই, ওটা আমেরিকায় বাদ পড়ে ওখানে রয়ে গেছে, আসলে কিন্তু আমরা ছেড়ে দিতাম, আমাদের হাত পা বাঁধা। উনি কান্না করে দিচ্ছে, ভদ্র মহিলা উনি আমার সাথে কথা বলে। আমি তো কথা বলবো, কারণ আমেরিকার ফ্যামিলি ভিসাগুলোর নিয়ম কি জানো, যে যেদিন আমি যতটুকু জানি, কারণ আমি এই সমস্ত ব্যাপারে আইন একটু ভালোই বুঝি,
আর ল তো আমি তো এমনি স্টাডি করি, আমি তো এখনো তো প্রতিদিন আমি আমেরিকায় আমি কাজ করি, সংসার করি, ঘরের কাজ করি, কিন্তু আমি প্রতিদিন রাত 2 ঘন্টা আমি স্টাডি করি, যেমনি তেমনি আমি স্টাডি করি। আমি রান্না করতে করতে সক্রেটিস শুনি, আমি রান্না করতে করতে শেক্সপিয়ার শুনি, আমি রান্না করতে করতে জোসেফ শুনি। আমি স্টুডেন্ট লাইফে কম পড়াশোনা করছি, তাতে কি হয়েছে? পড়াশোনার কি শেষ আছে? আমি রান্না করতে করতে গ্যালিলিও শুনি, আমি রান্না করতে করতে পিথাগোরাস শুনি, আমি রান্না করতে করতে চাণক্য শুনি। আমার খুব ভালো লাগে, আমার অন্যরকম একটা জগৎ। আমার এই যে পা থেকে মাথা পর্যন্ত আমার মনে একটা ঐশী একটা, আমার শত কষ্টকে মনে এই গরমটা আমার লুফে নেয়, আমার নিঃশেষ করে ফেলে। মানুষই বুঝি না, মানুষের মনের মধ্যে এত জড়তা কেন, এত সংকীর্ণতা কেন, মানুষ কেন এত ইন্ট্রোভার্ট? মানুষ এগুলা করে না, মানুষ শুধু বৈশ্বিক টাকা পয়সা, বুক বিলাস, কার ক্ষতি কার অনিষ্ট, ওগুলোর মধ্যে মানুষ আবদ্ধ হয়ে থাকে। তো যার ফলে আমি মুক্তি পেয়েছি, আমি কিন্তু মুক্ত। কিন্তু আমি কিন্তু মানুষ আমাকে দেখে মনে হয় যেন উনি মনে হয় যেন খুব মেটেরিয়ালিস্টিক পার্থিব, কিন্তু আমি কিন্তু পার্থিব জগতে থেকে কিন্তু আমি অপার্থিব হয়ে গিয়েছি। এটা আমার অর্জন, আমি আজকে স্বীকার করবো এটা এবং প্রকাশ্যেই বলতে চাই। হ্যাঁ, তারপরে ওই যে তোমার 2019-এ আমার অ্যাপ্রুভ হলো, তারপরে তো আমি আমার অ্যাপ্রুভ হলো, এরপর 2000 কোভিড গেল, 22-এর প্রথম থেকে এমবিসি আমাকে বসায় রাখছে, আপনি যাবেন না, দেশ ছেড়ে যাবেন না, আপনাকে খুব তাড়াতাড়ি ডাকবো, আর ডাকে না, 2 মাসের মধ্যে ডাকবো, আর ডাকে না। আমি শেষে ইন্ডিয়ার ভিসা নিলাম, ইন্ডিয়ার ভিসা 1 বছর নষ্ট হলো, আবার ইন্ডিয়ার ভিসা নিলাম, কোভিডে 2 বছর নষ্ট হলো। ইন্ডিয়ার ভিসা নিয়ে বলি না, আমি আমাকে যে ওরা যেটাই বলুক, আমি আমার ডাক্তারকে বললাম আমি মিতা বন্ধুকে দেখে আসবো। ভিসাটা নিয়ে আগরতলায় গিয়েছিলাম, আমার কোথাও যেতে পারি না। মানে এরপরে তো আমি মিতা বন্ধুকে দেখে আসছি। আসার পরেই আমি গোপালগঞ্জেও গিয়ে আসছিলাম, আর গোপালগঞ্জে উলপুর জমিদার বাড়ির আমন্ত্রণে আবার পূজাতে গেলাম, ষষ্ঠীর দিনই চলে গেলাম। ষষ্ঠী পূজা দেখবো, সপ্তমী দেখবো, অষ্টমী দিন ঘুরে চলে আসবো, কারণ ডাক্তার অষ্টমী দিন চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে। তো আমি সেপ্টেম্বরে গেছিলাম, 17 তারিখ সেপ্টেম্বরের, 25 তারিখ চলে গেলাম আমি আগরতলা। তো আগরতলা থেকে ডাইরেক্ট ঢাকায় চলে আসছি। তো এসেই তো অক্টোবরের 5 তারিখ পূজা। তো আমি পূজা মণ্ডপে আমি ডাক্তার আসছি, আমি ওই জন্য রান্না করে রাখছি। তো অঞ্জলিতেই বেরিয়েছি বাড়ি দ্বারা, তখন আমার বড় মেয়ে বলে, মা তোমার তো ডেট দিয়ে দিচ্ছে নভেম্বরের 22 তারিখ। ওমা এখন তো সময় নেই, তো এই পাসপোর্টে ভুল, পুলিশ ভেরিয়েশনে 2 বছর ডেট চলে গেছে। আমরা যে পুলিশ ভেরিয়েশন আবার আপডেট করে রাখবো কিভাবে? আমরা তো জানি না কবে ডেট দিবে। 2 বছর তো মেয়াদ চলে গেছে কোভিডে, সব এক্সপায়ার। এই দেখো অক্টোবরের 5 থেকে অক্টোবরের 26 তারিখ করলাম মেডিকেল, 22 দিন আগে 25 দিন আগে মেডিকেল করতে হয়। এর মধ্যে চট্টগ্রাম যাওয়া, পুলিশ ভেরিয়েশন থেকে শুরু করে কত প্রসেসিং, ওখানে পুলিশরা তো সময় নেই, এগুলো তো সময় লাগে। তারপরে ত্রয়ী পাসপোর্ট সমস্ত কিছু করে কিভাবে যে মরা লাশের মতো গিয়ে মেডিকেল করেছে, ভাগ্যওয়ালা মেডিকেলে। আমি সারা রাত ঘুমাইনি, সারা রাত ঘর আর বেডরুম আর বাথরুম টেনশনে, কিন্তু আমার ওখানে সুগারও নর্মাল আসছে, চোখের আই সব নর্মাল। আর আমাকে অস্ট্রেলিয়ার ডাক্তার, উনি অস্ট্রেলিয়ার ভদ্রমহিলা, একদম আমাদেরকে বলে কিন্তু আপনাদের পুরো পরিবারের জন্য আমার অন্তঃস্থল থেকে। আর মিতির সাথে যখন কথা বলছে, তখন মিতির বাবা কি একটা কথা বলছিল, ডক্টর বলে কিনা আমি আপনার সাথে কথা বলতে চাই না, মেয়ের সাথে কথা বলতে চাই। উনি কথা বলে সবার সাথে। এরপরে নভেম্বরের 22 তারিখে এমবিসি ফেস করলাম। উল্টা মাত্র এই যে তিথিতে মেডিকেল হয়ে গেছে, তিথির মেডিকেল পরে তো ও তো ফেস করতে আর পারলো না। এরপরে আমি চিফ ইন্টারভিউ অফিসারকে বললাম যে দেখেন, উনি ভদ্রমহিলা, আমি বললাম যে দেখেন এরকম এরকম, তো ওরা তো ফরেনার, আমি ইংলিশে স্পিক করলাম, যে বললাম যে এই আমার মেয়ে, আই এম ভেরি মাচ ফ্রাস্ট্রেটেড, এইটা ওইটা বললাম। তারপরে উনি বললো যে উনি কান্না করে দিছে, উনি চোখ দিয়ে পানি ফেলতেছে, বলতে আপনি একদম চিন্তা করবেন না, আপনি গিয়ে আপনার মেয়ের ফাইলটা পাঠিয়ে দিবেন আমাদের কাছে। তো আমরা এখন তো যেটাই হোক, এরপরে তো 5.5 মাস চলে গেল। জানুয়ারিতে টিকিট করে আমি আবার টিকিট ক্যান্সেল করলাম 80,000 টাকা লস দিয়ে। আমার যাওয়াটাও হবে না, আমার ফ্যাসিনেশন আমার মুভই নেই, ওর মেজুটা যেতে চাচ্ছে। এখন আমি যাচ্ছি না দেখে আমার টিকিট ক্যান্সেল করছি দেখে মা এই বয়সে চলে আসলো, আমার ভাই চলে আসলো। তুমি তো দেখছো, তুমি তো ওই দিনই আসলে, সবার সাথে দেখা করলে, তুমি তো অনেক আগ থেকে আমাদের ফ্যামিলিতে চলে আসলো। তারপরে মা আসছে, আর মানা করতে পারিনি। তখন আমি ওই যে মা নিরামিষ, মাকে 10 দিন কিভাবে রাখবো, মা আসছে এই বয়সে জার্নি করে, 4 দিন লাগছে মাকে নর্মাল করতে। মা তিতির রুমে শুয়ে আসছে, মা বলে কি এটা আমার রুম, তিতি বলে না দিদা তুমি রুমে যাও, বলে কি না এটাই তো আমার রুম, এটা আমার আমেরিকার রুম। আমার মা বলতেছে, মাকে আনতে পারি না, ওইদিকে একটা ফাঁক আছে দিকে, ওই যে ড্রয়িং রুমের সাথে লিভিং রুমের বিশাল উচ্চা, মা বারবার ওইদিকে চলে যাচ্ছে, আমি ওইদিকে সব এটা চিনিয়ে মাকে, মা তুমি এদিকে যাবে না, উল্টায় পড়লে তো মা একদম স্ট্রোক করে ফেলবে, মা তো এমনি ব্রেন স্ট্রোক। তারপরে মা শুধু মাকে কথা বলি, একটা বলি এটা তো আমার আমেরিকা, আমি তো আমেরিকা, লিপিকে কাউকে চিনতেছে না, 4 ট্রেন জার্নির দখল। তারপরে আমার ভাই অনেক কষ্ট করে মাকে আছে, আমার মা চলে আসবে, আমার মা আসায়
ভাই আমি 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 আমাকে আমি সমাজের কাজ করি, সমাজের জন্য ত্যাগ করি। সমাজ কিন্তু আমার বিপদে 1 টাকা আমার পাশে দিয়ে সাহায্য করে নাই। আমার বাবা কিন্তু অর্ধাহারে অনাহারে মারা গিয়েছে, তো আমার পরিবারকে তো আমি ছাড়তে পারবো না। আমার মা এই যে আমার শূন্যতায় পূর্ণ করা আমার মার জীবন, সমাজকে আমাকে 5 টাকা দিয়েছে নাকি আমার বাবাকে 5 টাকা দিয়েছে? হ্যাঁ, সমাজকে আমি হাড়ে হাড়ে চিনি। হ্যাঁ, রক্ত ওরাই আসলে আমরা বলি আর কি, ওরাই ভালো। যারা একটা বড় পোস্টে চাকরি করে, চাকরি থেকে রিটায়ারমেন্টে 2-3-5 কোটি টাকা নিয়ে গিয়ে ঘরে বসে বসে সুন্দর করে খায়, ওরাই আসলে ভালো। বোকা তো আমার বাবা, আমি আমার বাবা আমি বোকা তো। আমি তো সময় আমার জীবন তো তাই বলে। এটাই তো অর্জন। আপনারা এই যে বাবা অর্ধাহারে অনাহারে মারা গেলেন, এত ছাত্র তৈরি করলেন, 25টা গ্রামে একটা স্কুল ছিল না? লন্ডন আমেরিকা সবাই 10-20-50 হাজার কোটি টাকার মালিক, 4টা-5টা রেস্টুরেন্ট, তখন একদম ললিত বাবুর ফ্যামিলির জন্য সবার মায়া কান্না। আমরা একদম পিস দিয়ে দিছি, দরকার নেই, নো নিড টু কাম আওয়ার সাইড, আমাদের তো পাশে দরকার নেই। যে শিক্ষাবিদ কি সিলেটের ডিকশনারি বলা হয়তো বাংলাদেশের মানে কি বলবো, এতগুলো প্রতিষ্ঠান করে গেছে, তার শেষ জীবনটা তোমরা সবাই জানতে না, কেউ তো পাশে ছিল না। আমি তখন মাত্র এমএ পরীক্ষা দিয়েছি, আমার ভাই অনার্স পরীক্ষা দিচ্ছি। হ্যাঁ, গ্রামে শুধু কত স্টুডেন্টকে পাস করেছে নিজের পকেটের পয়সা দিয়ে, কত স্টুডেন্টকে আমাদের বাড়িতে লজিং ছিল। তো এখন এগুলো আমি ভাবলাম যে মা যেহেতু চলে আসছে, আমার আর কিচ্ছু করার নাই। আমি ওই কি করলাম, বাসার কাছে বড় আড়ঙের শোল মাছ, ওখানে গিয়ে কিছু গিফট টিফট কিনে, আমার তো 50 কেজি না 55 না আমার 90 পাউন্ড পাই আমি, 90 পাউন্ড 2টা বেডশিটই অনেক ভারী। ভাইয়ের বোনের জন্য একটা, ভাইয়ের বোনের জন্য একটা, ওদের জন্য 4-5 সেট করে কাপড় নিয়েছি, বোনের বাচ্চাদের জন্য বিশেষ করে ওগুলো। আর আমার কিছু শীতের কাপড় আর কিছু কাপড়ে আমার 2টা সুটকেসে আমি সব এয়ারপোর্ট থেকে দিছি, যে কিচ্ছু আসে নাই করে, ঘর থেকে সব চলে গেছে। আমার সাজ শুধু যাইতে আছে, কিছু নাই আমার। হ্যাঁ, তো তারপরে কি কারণ, আমার মেয়ে তো অফিস নিয়ে ব্যস্ত থাকে, আমরা কেউ থাকি না, তো সব তো ওদের হাতে। তো এগুলো বলা ভালো না, এগুলো বলতে চাই না আমি। অনেক জীবনের পিছনে যে কত কষ্ট লুকিয়ে থাকে ফেরদৌস, এগুলো বলতে পারবো না। তারপরেই তো এই যে মার সাথে চলে যেতে আমি বাধ্য হলাম। তো যাওয়ার পরে আমার তো ভিসার মেয়াদ চলে গেছে, তো আমার তো ভিসার মেয়াদ চলে গেছে, কিন্তু সমস্যা নেই, যেহেতু আমি ফ্যামিলি ভিসায় গেছি। তারপরে আমি 1 সপ্তাহের মধ্যে আমার সোশ্যাল সিকিউরিটি স্টেট আইডি চলে আসলো, তারপরে 1 সপ্তাহের মধ্যে সোশ্যাল সিকিউরিটি চলে আসলো, 25 দিনে গ্রিন কার্ড পেয়ে গেলাম। আমার সে জীবন আমার পড়ে গেছে, আমার সে জীবন আমার আগে যাওয়ার কথা, সেও গিয়ে 29 দিনে গ্রিন কার্ড পেয়ে গেছে। তো অবশ্যই সে রিটায়ার্ড করে গেছে, বোনের জামাই চাকরি ছিল, যেতে হয়েছে। এখন ছেলেটা গিয়ে বলে কি না, ছেলেটা তো জানো প্রিমেচিওর বাচ্চা, তার একটু আগে জন্মের সময় আমরা তো চিটাং থেকে ফাইট করে কত ডাক্তারকে ফোন করে ওকে বাঁচাইছি, একটাই ভ্যালুয়েবল চাইল্ড, ওর একটু চাপ আছে মাথার মধ্যে, তো একটু বুদ্ধি একটু আসে যায়। তো সে এখন বলে না আমি আর বাংলাদেশে যাবো না। আমি বলি না, ওর আমার বোনের জামাইকে বলি যে ওকে এগুলো সাপোর্ট করিও না, বলো যে না তোমার দেশে যেতে হবে, তোমার বাড়িঘর সব ওখানে রয়েছে, ওইটা যেতে হবে। তো আমেরিকা গিয়ে আমার যেটা লাভ হয়েছে আমি তোমাকে স্পষ্ট করেই বলি, ক্লিন কাট। আমি দেশকে ভালোবাসি, দেশের জন্য আবার চলে আসছি। খুব খারাপ লাগে, এসে মাছের বাজারে গেছি, জানো আমি কিভাবে গেছি, এই মহাখালীতে যে মানিক, ওরা আমার কাছে মাছের টাকা পাবে, কারণ আমি মাছ কিনতে হয় না, তোরা আমাকে এতগুলো মাছ দিয়ে দিবে বাজারে গেলে। আমি বলি তোরা পাগল হয়েছিস, আমি একা মাছ খাই, আমি এতগুলো মাছ দিয়ে কি করবো? আমি বলি কি না আপনি নিয়ে যান। আমি এই যে বিনা পয়সা আমাকে 5-6 হাজার টাকার মাছ তোমরা দিয়ে দাও, আমি যদি না আসি। আপনি আসবেন না এটা আমরা মাথায় আনি না, আমরা জানি যে আপনি মরে গেলে আমাদের দাবি থাকবে না, ক্লিন কাট কথা। আপনি যদি মরে যান আমাদের দাবি থাকবে না, আর যে আপনি এসে টাকা দিবেন না। আমি এসে পরের দিন বাজারে গিয়ে ওদের টাকা দিয়ে আসছি। একদিন মানিককে ফোন করেছিলাম, মানিক আমি যে বলবো বাংলাদেশ থেকে তোমার মোবাইলে টাকাগুলো কেউ বিকাশ করে দিবে, সেই মানুষটাও আমার নেই। আমি মেয়েদেরকে বলতে হলে আরো বিরক্ত হবে। আমি কি দিয়ে আসছি, 1 বছর 3 মাস পরে ওদের মাছের টাকা দিয়ে আসছি। আবার কি করছে, 1600 টাকা দিয়ে একটা বল মাছ দিছে। আবার কি করছে, 1000 টাকার একটা কিশোরগঞ্জের ট্যাংরা মাছ দিছে। সবগুলো এসে পেরে ফেলবো আমাকে, এই মাছ দিয়ে যান, এই মাছ দিয়ে যান, টাকা দিয়ে যান 400-500। আমি বলি আমি তো আজকে বাজারে আসছি 2-3 হাজার টাকা নিয়ে, মনে হয় 6,000 টাকার মাছ দিছে। ওই আমার মেয়েটা গেছে সাথে, আমি খাচ্ছি, আমার মাছ খুব পছন্দ। আমি আসছি শুধু আমার ইবিকিউর জন্য আর আমার আম খাওয়ার জন্য। আম তো ভালো পাইনি, আমি তো বেরোতে পারতেছি না। এই যে অনুষ্ঠান করলাম, এই যে ডেইলি সব থেকে কিছু আম নিয়ে আসছি, পাইবে তা হচ্ছে। তারপরে এই হলো ঘটনা। তো এরপরে গ্রিন কার্ড পাইলাম, সোশ্যাল সিকিউরিটি পাইলাম, এরপরে আমি আসবো দেশে। আমি তো 25 দিনে, আমার তো চলে আসতে কোনো অসুবিধা নেই। এই যে মেয়েটা
এই যে সেপ্টেম্বরের সেশন ধরছে, তার যে পরীক্ষায় চলে গেল, কন্টিনিউয়াস ইউনিভার্সিটি চুজ, প্রত্যেকটা ইউনিভার্সিটির পরীক্ষা, প্রত্যেকটা ইউনিভার্সিটির ভাইবা, ফাইনাল তার ডেস্টিনেশন, তার ইউনিভার্সিটি চুজ, এটা দেশে আমাকে ফেলে রাখলো, মা তুমি যেও না। তারপরে 2.5 মাস পরে নিজের বাসা ভাড়া নিলাম, কারণ আমি তো গ্রিন কার্ড মানেই তো গ্রিন কার্ড কিছু না, আমেরিকান গ্রিন কার্ডটা হইলো একটা আমাদের এনআইডির মতো একটা কার্ড দিয়ে দিবে, ওখানে লিখবে 10 ইয়ার্স পার্মানেন্ট রেসিডেন্স, এটাই গ্রিন কার্ড। মানে তুমি তো যেহেতু স্টেট এডি সোশ্যাল সিকিউরিটি পেয়ে গেছো, তোমার চাকরির কোনো অসুবিধা নাই, ব্যাংক অ্যাকাউন্ট করতে কোনো অসুবিধা নেই। আমেরিকায় তো তুমি প্রথম চাকরি করতে যাও প্রথমেই খুঁজবে তোমার গ্রিন কার্ড, সরি সোশ্যাল সিকিউরিটি স্টেট এডি। একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে যাও প্রথমেই খুঁজবে তোমার সোশ্যাল সিকিউরিটি স্টেট এডি। এগুলো নাই তুমি আমেরিকায়, তুমি ইলিগেল। আমাদের তো সব লিগেল ডকুমেন্টস ছিল আমাদের, তো আমরা তো আর না আসলেও সমস্যা নেই, ওই আমি থেকে গেলাম। যে এখন আমার আসা যাওয়ার ক্ষেত্রে ইমিগ্রেশন যদি দেখে আমার গ্রিন কার্ডটাই দেখবে, দেখবে যে উনি 10 ইয়ার্স পার্মানেন্ট রেসিডেন্স আমার ওখানে গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে আমার সাথে। আর আমার পাসপোর্ট জাস্ট টিকেটের জন্য, পাসপোর্টটা এখন জাস্ট টিকেটের জন্য, আর সিলটা দেখে ভিসার সিলটা দেখে। এই হলো ঘটনা, আর কিছু না। এইটাই হলো আমেরিকার আইনে। আমেরিকার আইনে তুমি লিগেলি যেতে পারলে আমেরিকার আইনে তুমি খুবই ভালো লাগবে তোমার। আর যদি লিগেলি না যাও, মাই গড, মানে আমেরিকা এমন একটা জায়গা, ওখানে আমার বাইরের ছেলে মেয়েরা যে ওখানে জন্মকর্ম, আমার বোনের বাচ্চার যে জন্মকর্ম ওখানে, ওরা তো বাইর পড় ওখানে সিটিজেন, তারপর ওরা রোডি বাড়িতে স্টেট আইডির সাথে রাখতে হয়। তো তুমি তো ওখানে যদি ইলিগাল ভাবে যাও, তুমি 20 বছর থাকলেও স্টেট আইডি পাবে না। স্টেট আইডি মানে কি? স্টেট আইডি মানে কি? স্টেট থেকে যে স্টেটে তুমি থাকবে, যে যেমন আমি মিশিগান যে পাশের যে সেক্রেটারিয়েট অফিস যেটা, ওখান থেকে যে কার্ডটা দিবে ওটা আমার সাথে রাখতে হবে। ওই দিন আমার পরিচিত একটা ছেলেকে 3বার টিকিট দিছে গাড়ি চালাইতে গিয়ে, ওর মোবাইলের ছবি তোলা ছিল স্টেট আইডি, এটা হবে না, ওই স্টেট আইডিটা তোমার সাথে রাখতে হবে। এখন তুমি যদি টুরিস্ট ভিসায় গিয়ে ওখানে থাকো, তুমি তো 20 বছরের স্টেট আইডি তোমাকে তারা দেবে না। আর আমরা গেছি লিগেল, আমরা তো গিয়ে 1 সপ্তাহে পেয়ে গেছি। এইখানে হলো আমেরিকায়, যে সবাই বলে আমেরিকায় চলে যাবে, আরে আমেরিকায় গিয়ে তুমি করবেটা কি? তুমি থাকবে কোথায়? তুমি তোমার বাড়ি ভাড়া পাবে না, তুমি ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবে না, তুমি চাকরিতে যেদিন জয়েন করবে সেদিন স্টেট আইডি দেখাও, তুমি করতে গেলে তো সবাই চলে যেতে আমেরিকায়। হ্যাঁ, স্টুডেন্টরা গিয়ে তারা অবশ্য তারা স্টুডেন্ট অ্যাডমিশনের মাধ্যমে যায়, তাদের একটা ওয়ার্ক পারমিট থাকে, তারা তো একটা ইউনিভার্সিটি তাদেরকে অ্যাডমিশন দিচ্ছে, কিন্তু সাধারণ মানুষ তো। এই জন্যই না আমাদের তো ওই সেটটা আমাদের শান্তি ছিল, যে ডকুমেন্টারি আমরা একদম শান্তি। আমাদের বোস্টনে জানো আমাদের পাসপোর্ট, আমাদের ইমিগ্রেশনে কিচ্ছুই দেখে নাই, শুধু ক্লিক দিছে আমাদের নাম্বারে, দেখছে যে আমাদের গ্রিন কার্ডের টাকা ফিস পর্যন্ত আমার বাড়ি জমা দিয়ে দিচ্ছে, আমাদের কিচ্ছু দেখে নাই, কিচ্ছু দেখে নাই। আমরা তো ইমিগ্রেশনের জন্য ভয় পাইছিলাম, কিচ্ছু দেখে নাই। তাহলে আর যে কয়েকদিন দেশে আছেন কোনো চিন্তা আছে? তারপরে হইলো কি জানো, ওই যে শেষ করে ফেলি, ওই আমেরিকায় গিয়ে আমার একটাই লাভ হয়েছে জানো, আজকে 1 বছর 3 মাসে একটা মাছি আমি দেখি নাই, একটা মশা আমি দেখি নাই। আমি খুঁজি একটা মশা দেখার জন্য, একটা মশা আমি রোড কাটে দেখি নাই। যেদিকে তাকাই শুধু সবুজ। আগে যে মিশিগানে যে ঠান্ডাটা ছিল, বরফটা ছিল, এটাও কমে গেছে, গ্লোবাল একটা, ওটাও কমে গেছে। আর আপনি ওয়ার্ক প্লেসটা হইলো, ওয়ার্কের জায়গাটা হইলো যে ওখানে 75% মানুষের জন্য ওয়ার্ক উন্মুক্ত। আমেরিকা অনেক ফিল্ডে ওয়ার্কে তুমি, তোমার এডুকেশনের দরকারই নাই, তোমার দরকার অনেস্টি, সততা, ধৈর্য, হাম্বলনেস, পলাইটনেস, ওয়ার্ক মানে তোমার স্কিলটা। দেখো একজন মানুষের এডুকেশন লাগে না কারিগরি শিক্ষা জানতে, সে কিন্তু তার ধৈর্য থাকলে হয়ে যায় ওই জিনিসটা। তবে বাঙালিরা যে সবাই ওখানে ভালো তা বলবো না, অনেক বাঙালির অনেক বাজে ব্যবহার। কিভাবে ব্যবহার আমরা আশা করবো বলো? আমি যে যোগ্যতা একজনের পাশে দাঁড়ায় কাজ করছি, সে তো যোগ্যতার না, তাই না? সে তো গ্রামগঞ্জ থেকে চলে গেছে, হয়তো 4-5 পর্যন্ত পড়ছে, 2 পর্যন্ত পড়ছে, হয়তো 3 পর্যন্ত পড়ছে, হয়তো কেউ পড়েও নেই, হয়তো কোনো মহিলা শুধু সন্তান লালন পালন করছে, তারপরে সে গ্রাম দেশে ক্ষেতগৃহস্থী করছে, সেও আমার পাশে দাঁড়ায় কাজ করছে। তখন আমার ডিসক্রিমিনেশনটা কিভাবে হবে? আমার তফাৎটা কি? আমরা তো প্রথম কিন্তু সার্ভাইভ করার জন্য এই জব করতেই হবে। আমরা তো চাইলেই ওখানে গিয়ে ল করতে পারবো না, আমার হাজবেন্ড চাইলে গিয়ে ডক্টরি করতে পারবো না, কিন্তু আমাকে তো সার্ভাইভ করতে হবে। এগুলো তো আমেরিকায় অল আর ইকুয়াল, শ্রমের ব্যাপারে অল আর ইকুয়াল। তবে এই তারা তোমাকে ডিসক্রিমিনেশনটা কিভাবে হয়? যখন তোমাকে দেখে যে তুমি অনেস্ট, তুমি 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 খুব লেবরিয়াস, তুমি খুব পরিশ্রমী, তুমি হার্ড ওয়ার্ক, তোমার ওয়ার্ক স্কিল ভালো, তখন তারা তোমাকে একটা শ্রদ্ধার আসনে রাখে। কিন্তু টাকা পয়সা সব ওইটাগুলোতে কোনো পারতে নেই, কিন্তু শ্রদ্ধা রেসপেক্টের জায়গাটা তুমি পাবে। আর সবচেয়ে বড় কথা, আমেরিকায় আমি গিয়ে দেখলাম যে আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, আমেরিকা এমন একটা দেশ, ওখানে কি এই জন্য বিশ্বের 1 নম্বর দেশ, ওখানে 80% মানুষের জন্য কাজটাকে উন্মুক্ত করে রেখেছে তারা, বুঝছো? উন্মুক্ত, কেউ গিয়ে ভাতে মরবে না, কেউ গিয়ে একটা রিক্সাওয়ালা, সে কিন্তু খুব একটা পড়াশোনা জানে না। আমি কিন্তু 3বার গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি, আমিও
একইভাবে আমরা কেউ ভাতে মরবো না, সে যেমন ভাতে মরবে না আমিও ভাতে মরবো না। একটা অশিক্ষিত মূর্খ একটা 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 অনেকে ফল চাষ ফলের দোকানদার, সেও পাইছে না, সেও চলে গেছে না, সে যেরকম ভাতে মরবে না আমিও গিয়ে ভাতে মরবো না। এই জায়গাটাই আমেরিকায় খুব করে রাখছে, মানে এক শ্রেণীর মানুষের জন্য এই গভর্নমেন্ট এত সুন্দর করে রাখছে যে প্রত্যেকটা মানুষ, একটা রিক্সাওয়ালা বলো, একটা তরকারিওয়ালা বলো, যারাই গেছে তারা গিয়ে 3 মাসের মধ্যে বাড়ি গাড়ি, আমি ডিউ টু রেসপেক্ট, সবার প্রতি রেসপেক্ট রেখে বলছি, এটা বলতে হবে, মানে এই যে তারা সবাই গিয়ে 3 মাসের মধ্যে চাইলে বাড়ি গাড়ি সব করে ফেলতে পারছে। তখন না ওই জায়গাটাতে একটু মানে তাদের বিহেভিয়ারটাতে, যেমন দেখো বাংলাদেশে তারা কোনোদিন এই সমস্ত আমাদের দিকে তাকায়, চোখ তুলে তাকায় তারা কথা বলতো না, আমাদের রেসপেক্টের চোখে রাখতো, বা কথা বললে আমরা তাদেরকে বকা দিতে পারতাম। তো ওখানে গিয়ে কিছু মানুষের ভাবে এরকম যেন তুমি আমি সব সমান না, এই জন্য না এখানে একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। আমার জানা মতো অনেক শিক্ষিত পরিবার বউকে পাঠাইছে, সন্তানকে রাখে, কিন্তু তারা এখান থেকে চাকরি ছেড়ে যায় না, আসা যাওয়া করে। অনেক শিক্ষিত পরিবার গিয়ে আবার ব্রেক করছে, চলে আসছে, কারণ দেশে যে রেসপেক্ট ওটা ওখানে নাই, ওখানে খুব কম। হ্যাঁ আজ নাইজের সেটা বলবো না, আমি 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 লড়াই করি বলে আমি হয়তো রেসপেক্টটা পাই, আমি বলি না তুমি ওলার ইকুয়াল কিভাবে, ওলার ইকুয়াল, হ্যাঁ ওলার ইকুয়াল কিভাবে, কিন্তু তাহলে আমার এই হাজার হাজার মুহূর্ত পড়াশোনা, হাজার হাজার ঘন্টা পড়াশোনা, হাজার হাজার চোখের নিচে কালি, রাত জাগা, পরীক্ষা পাস, দুর্যোগ, এগুলার আমার আমার মূল্যটা কোথায় থাকলো? আমি আমার জায়গাটা কিন্তু কখনো ছাড়ি না, কিন্তু কয়জন শিক্ষিত মানুষ এটা পারে এই লড়াইটা? আমি লড়াই করি, আমার জায়গাটা আমি ছাড়বো না। তোমার সাথে আমার অবশ্যই তফাৎ আছে, আর তফাৎ যদি না থাকে তাহলে তো আমরা প্রকৃতিকেই মানি না, সমাজকেই মানি না। আমরা বড়কে বড় সম্মান করতে হবে, ছোটকে ছোট আদর ভালোবাসা দিতে হবে, শিক্ষিত মানুষকে সম্মান করতে হবে একজন শিক্ষিত মানুষের, তাই না? তুমি বলো, তাইলে তো প্রকৃতিটাই উল্টে যাচ্ছে, তাইলে প্রকৃতিটাই তো উল্টে যাচ্ছে, এই হইলো জায়গা। তবে আমেরিকায় ওই যে মশা দেখি নেই, মাসি দেখি নেই, সবচেয়ে বড় কথা তুমি পিসফুল একটা জীবন, তুমি চাকরি করো, ঘরে এসে খাও ঘুমাও, হুটুট করে কারো বাসায় যেতে পারবে না, মাঠে হাঁটো, ঘুরো বেড়াও, প্রকৃতি এনজয় করো, সেটা আলাদা জিনিস। আর সবচেয়ে বড় কথা হলো পরিবেশ, তুমি মাইলকে মাইল তুমি কোনো মানুষ দেখবে না, কিন্তু মানুষের ভর্তি আমেরিকা, কিন্তু ওরা এতটা ডিসেন্ট, এতটা ভদ্র। এবং আমাদের দেশে যেমন ওই যে আমি আজকে ওই যে নিচে গেছিলাম, দেখি আমাদের এই রুটের মধ্যে 20-30 জন মানুষ, দোকানে তুমি 5 মাইল ছোট নজর যাক একটা মানুষের কোথায় কাটে দেখবে না, কাজে ব্যস্ত, আর বাড়িতে হাঁটে ওরা, কিছু মানুষ হাঁটে একটা সময় সামার টামারে, যখনই হাঁটবে ওরা দৌড়াবে নিজের মতো করে, 2 জন দৌড়াবে, বেরোয় দেখা যাচ্ছে মানুষ খুব কম। আর ওদের তো রোড একদিকে হাঁটার একদিকে, কোনো প্রত্যেকটা জিনিস সিস্টেম। আমি একটা শহরে ছিলাম, আমি যাব, আমাদের শিকাগো যাওয়ার কথা ছিল, বা আবার নিউ জার্সি যাবো, হয় নাই। তবে এই বয়সে গিয়ে মানুষ অ্যাডজাস্ট করতে পারে না, চলে আসে, কিন্তু আমার মনে হয় যেন মানিয়ে নিলে খারাপ লাগে না। আমার যখন থাকতেই হবে, আমার পরিবারকে তো আমি বাদ দিতে পারবো না, সমাজ তো আমাকে 5 টাকার সুবিধায় 5 টাকা আমার থেকে নিতে জানে, সমাজ দিবে না। আমার ভাই যেটা করছে আমার জন্য, এটা কি কেউ করবে? সমাজের কেউ আমার জন্য করবে না, করবে না। তো আমার ভাইয়ের মনে দেখতে, ভাই যেখানে ছুটে চলে আসছে, মা যেখানে এই বয়সে ছুটে চলে আসছে জীবনকে হাতে নিয়ে, সেখানে তো আমার মাকে আমি ছাড়তে পারবো না। আর সবচেয়ে বড় কথা, 19 বছর মাকে আমরা ছাড়া, মা কিন্তু আজকে 19 বছর ওখানে আসা যাওয়া করে, কিন্তু আসা যাওয়া করে আমি মাকে কোথায় পাই? হয়তো সিলেট থাকলো কিছুদিন, আমার বাচ্চার পরীক্ষা চলতেছে, আমি চট্টগ্রাম ঢাকা থেকে মার কাছে গিয়ে থাকতে পারি, হয়তো মাকে 1 সপ্তাহ রাখি, এটুকুই, মাকে তো আমরা পাচ্ছি না। তো এই এখন আমার মনটাকে আমি একটু স্থিতদি করেছি, এই হলো আমার আমেরিকার ইতিহাস। আর আমেরিকার জনজীবনটা, ওখানে তোমার পূজা পার্বণ সবই হচ্ছে, প্রত্যেক সানডেতে মন্দিরগুলা খোলা, প্রত্যেক সানডেতে খাওয়া দাওয়া, মন্দিরে কোনো অভাব নাই, প্রত্যেকটা কালী মন্দির কয়েকটা আছে মিশিগান, সব শহরেই আছে। তো ওগুলা কোনো সমস্যা নেই, আমরা যাই না বলে আর কি, সানডেতে একদিন ঘরের কাজ থাকে, যাই না বলে। আর আমেরিকার এনভায়রনমেন্ট দেখলে আমার সবচেয়ে ভালো লাগে এনভায়রনমেন্ট, আমার ওই জিনিসটার জন্য আমি থাকতে পারছি না, পারতাম না, যেটা সত্যি কথা, নিরিবিলি পরিবেশ, এনভায়রনমেন্ট, গ্রিন, ওগুলোর জন্য আমি থাকতে পারছি। আর ফ্রুটস এত ভালো পাওয়া যায়, কত জাতের ফ্রুটস পাওয়া যায়, শপিং মলগুলো দেখলে প্রাণটা জুড়ায় যায়, জায়গা এত স্পেশিয়াস একটা দেশ, জায়গা দেখলে জানটা মানে শীতল হয়ে যায়, গাড়ির পার্কিং, এত বড় বড় জায়গা, মানে বলার মতো না। মানে আমাদের তুমি একটা জিনিস মনে করো, আমাদের দেশটা টিনের মধ্যে, একটা টিনের কোটার মধ্যে ঢাকা, আর ওখানে হইলে যে আমার এক মিশিগানই আমাদের দেশের চেয়ে 70 গুণ বড়, মানে 100 গুণ, 100 গুণ আমাদের দেশে, 100 গুণ মিশিগান, 100 গুণ আরো 70 না 80 গুণ মিশিগান বড়, আমাদের দেশের চেয়ে একটা অঙ্গরাজ্য। এত বিশাল একটা রাজ্যে তো অবশ্যই অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা, অনেক সবকিছুই
পরিবারে তুমি থাকার বলো এবার কথা। তোমার কথা শুনি, তোমার সাহিত্য চর্চা টর্চা কেমন চলছে বলো, সবকিছু বলো, তুমি কেমন ছিলে আমাকে ছেড়ে সেটা বলো। সবচেয়ে বড় কথা, আমার একটা নাম মনে হচ্ছে না, একটা বন্ধু আমাকে লিখছিল, আমি সেদিন কি কান্না করছি জানো, যে দিদি তুমি যে চলে গেছো, আমার মনে হয় বাংলাদেশটাকে তুমি সাথে নিয়ে গেছো, তোমরা এগুলো লিখিও না, আমার খারাপ লাগে। আমার মনে হয় বন্ধু এরকম লিখে অনেক আমার ফ্রেন্ড ফলোয়ার্স আমাকে যারা ভালোবাসে, আমাকে আমার বন্ধু লক্ষ্মী চট্টগ্রাম থেকে বলে তুই যাওয়ার পরে তোকে যে কি মিস করতেছি, লক্ষ্মী গোস্বামী আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড সোশিয়োলজি লিখবে, তুই যাওয়ার পরে যে তোকে কি মিস করছি, তোকে যদি পাইতাম জড়াই ধরে বসে থাকতাম। তারপরে আমার বন্ধু অনুবলা কি বলে, কেন চলে গেলি, একটু বলে গেলি না। আমি বলি আমি তো বলির পাটা হয়ে গেছি পরিবারের কাছে, আমি তো বলতে পারছি না আমি কি করব। এক তো মেয়ে আমাকে আটকায় রাখছে, এক তো আমার মার জন্য আমি বলির পাটা হয়ে গেছি। আসলে আমি যেন বাংলাদেশে থাকতে, তখন আমি আগরতলা চলে যাচ্ছি, কলকাতা চলে যাচ্ছি, গোপালগঞ্জ চলে যাচ্ছি, বরিশাল যাবো, বরিশাল যাবো, কত পরিকল্পনা আমার। আমি বের হয়ে গেছি, কিন্তু এখন তো আমি আমার একটা জায়গায় স্টিপ হয়ে আছি। তো আমাকে যখন বলে আসলে রে সত্যি তুমি যাওয়ার পর পুরো একা লাগে, তুমি ছিলে খুব ভালো লাগে। আমাকে একটা বন্ধু লিখছে তুমি চলে গেছো, তুমি, আমি জানি না তুমি ব্যক্তি জীবনে কতটুকু মানুষের মনে আছে অবস্থা, তুমি চলে গেছো মনে হয় যেন পুরো বাংলাদেশটা সাথে নিয়ে গেছো। ওই দিন আমি খুব কান্না করছি, আমি ডাক্তারকে বলছি দেখো মানুষ কি লিখছে, আমি কিভাবে থাকবো। তো বলে তুমি যাও না, তোমাকে কে আটকায় রাখছে। আমি বলি মেয়ের জন্য তো আমি ছুটতে পারতেছি না। সেটাই, মানে আমার প্রথম চিন্তাটা ছিল যে আপনি আমেরিকা যাওয়ার পরে ওইখানকার সমাজ ব্যবস্থা না, যাওয়ার পরে আমার সুখকর স্মৃতি না, যেটা সত্যি কথা, এগুলা না আনাই ভালো, না বলাই ভালো। যাওয়ার পরে আমার সুখকর স্মৃতি একদম নাই। আড়াই মাস আমি আমি আমার মনে হয়েছে যে শোনো, এখানে বুঝার ব্যাপার থাকে। একজন ডক্টর গেছে 65 বছর আমেরিকায়, যেটা সবসময় হয়, আত্মীয় স্বজনকে নিয়ে গিয়ে যাওয়া হয়। একজন ডক্টর গেছে 65 বছরের, আমি গেছি, আমার কিন্তু আমি কিন্তু 59 চলতেছে আমার বয়স। আমাকে কচি কুকি, আমি হ্যাঁ আমি বাহ্যিকভাবে চলি, কথা বলি, মনটা আমার বাচ্চার মতো, তার অর্থ এটা নয় যে আমি কচি কুকি। আমি কিন্তু আমি বারবারই বলি আমার অর্জন এগুলো, আমি কেন বলবো না। আমি 14টা পেপার 3টে বাচ্চা নিয়ে পাশ করছি, বার কাউন্সিল ডিক্লারেশন পাশ করছি, ঢাকা চট্টগ্রাম বারে ভাইবা দিয়ে আমি সদস্য এসেছি। হ্যাঁ, আমি শিক্ষায় গ্রাজুয়েশন করছি 2.5 বছরের, আমি ইংলিশে অনার্স মাস্টার্স। আমি কিন্তু একদম একদম রুট লেভেলের ফালতু মেয়ে না। রুট লেভেলের সবাই শ্রদ্ধা, কিছু কিছু ফালতু মানুষ আছে, আমি ফালতু মানুষ না। এবং তুমি আমাকে নিচ্ছ বলে, আমি সামো আমি নাম ধরছি না, সবাই বুঝে নিবে, তুমি আমাকে নিয়েছো বলে একজন ডাক্তারকে, আর আমাকে তো তুমি ক্রীড়ানক বানায় রাখতে পারো না। তো ওই 2.5 মাস যে ছিলাম, আমার সুখকর স্মৃতি না। ফ্যামিলির সব ভাই বোন সমান থাকে না। আরো বলে ফেলি খুলাসা করে, বোন, আমরা বোনরা কিন্তু মাটির মানুষ, স্নিগ্ধ, আমরা কোনো অন্যরকম। বাবা আমার হাত ধরে বলতো যে আমার মেয়েদেরকে দেখলে আমি শান্তি পাই। তো আমরা যার মাধ্যমে গেছি সে একটু মিজাজি, তো সে একটু মিজাজ, তার একটু মিজাজ। তো এটা আমরা জন্ম থেকে, আমরা এটা বিয়া সাফার করে চলছি তার জন্ম থেকে। সে হয়তো একা বলে এই সুযোগটা অ্যাডভান্টেজ নিচ্ছে এবং এটা পোষণ করছে, অথচ সে উচ্চ শিক্ষিত। তো তুমি তো একজন ডাক্তারকে তোমার দেখো, আমার সংসার হয়েছে, আমার বোনের সংসার হয়েছে, আজ পর্যন্ত আমার ভাইয়ের মুখ 2000 সালে আমি দেখে বিয়ে করাইছি, আজ পর্যন্ত আমার ভাইয়ের সংসার একটা কথা আমরা 4 বোন ইন্টারফেয়ার করি না। আমার মা ওখানে থাকে, আমার মার সাথে অনেক ইয়ে হয়, মনোমালিন্য হয়, আমরা কিচ্ছুতে এগুলাতে জড়াই না। আমি একবার আমার মাকে বলছিলাম, মা তুমি একটু বলো না বুঝায়, তোমার ও বলছিলাম তোমার ডটারির লোকে একটু বলো না। আমার মা বলে আমি কি বলবো, ও যেদিন বুঝার সেদিন বুঝবি। আমি বললাম মা তখন তো অনেক লস হয়ে যাবে, যেকোনো যেকোনো ফ্যামিলির অনেক কিছু থাকে না। আমরা এই যে টাকার চলা ভাইয়ের মানুষই কিন্তু মানুষে কিন্তু বোনরা কিন্তু ভাইয়ের সংসার পরিচালনা করে, ভাইয়ের বউকে পরিচালনা করে, মাকে পরিচালনা করে। আমরা 4 বোন এতটাই সুশিক্ষিত। আমার বাবা রেখে গেছে, আমার মেজো বোন গভর্নমেন্ট জব করে, এখন রিটায়ারমেন্টে যায়নি। আমার সেজো বোন গভর্নমেন্ট জব করে রিটায়ারমেন্টে গিয়ে আমেরিকায় চলে গেছে। আমার ছোট বোন তো সিটি ব্যাংকের অফিসার ছিল, আমিও তো উচ্চশিক্ষিত। আমরা আজ পর্যন্ত একটা ভাই তার সংসার আমরা ঢুকিই নেই, তার দেশ আমরা কোনো কিছু নিয়ে কথা বলি না, আমরা ঢুকি না। কিন্তু আমরা যে ওই যে মিজাজ ওর বিনিময়ে ওর থেকে সবসময় একটা ডিসক্রিমিনেশন আমরা পাই, আমরা মেনে নিয়েছি, আমরা ডিসক্রিমিনেশন পাই, আমার মাও পায়। যেন পৃথিবীতে যেন আমি যে নারীদের রাইটস নিয়ে সারা জীবন লড়াই করেছি, আমি যে নারীদের অধিকার নিয়ে সারা জীবন কথা বলি, আমি যে জেন্ডার বিষয় নিয়ে সারা জীবন লড়াই করেছি, এই যে আমার এখন বলা এটা একটা লড়াই। কিন্তু সেখানে গিয়ে আমি আমেরিকায় খাইছি কি রে বাবা, আমি একটা মুক্ত মনা প্রগ্রেসিভ একটা মেন্টালিটির মেয়ে, আমি মেয়েদের পক্ষে, আমি আমার ওয়ার্কিং প্লেস হতে বলি হোয়াট ইজ দিস, তোমরা একজন আরেকজনের মেয়ের পিছনে এইভাবে কিভাবে লাগো, তোমরা মায়া করতে পারো না, তোমরা একজন আরেকজনকে মায়া। আমি গিয়ে কিন্তু অনেক সংস্কার করেছি আমেরিকার মতো জায়গায়, আমি যেখানে যোগ করি সেখানে
আমি লড়াই করেছি, আমি আমার বসকে বলেছি তুমি এনশিওর করো আমার ব্রেন কুল রাখবে, আমি তোমার এখানে আমার ব্রেনের রক্ত জড়াইতে আসিনি, আমি কাজ করছি অনেস্টলি, আমি ডেডিকেটিং লেডি, আমি কাজে ওয়ার্কিং অনেস্ট, আমি খুব বেশি বিশ্বস্ত ডেডিকেটিং, আমাকে কেন আমার সাইডম্যান থেকে এত মেন্টাল টর্চার সহ্য করতে হবে, আমি এরকম লড়াই করেছি। তো আমার সেম জিনিসটা ঘটলো আমার পারিবারিক ক্ষেত্রে, আমি যার হাত ধরে গেলাম, যে এসে আমাকে নিয়ে গেল, ওখানে দেখলাম যে একটা ডমিনিটি, যে কি ডমিনিটি, তুমি কাকে ডমিনিটি করো? যে নারী জাতির মঙ্গল সারা জীবন চিন্তা করছে, যে নারী জাতির অধিকার নিয়ে সারা জীবন লড়াই করেছে, তুমি তাকে ডমিনেট করো? ভাই আমার ঝগড়াঝাটির দরকার নাই। 2.5 মাস ছিলাম, এরপরে আমি আরেকটা বাসায় আসছি, এবং ওই বাসায় আসতে অনেক আমাদের টর্চার সহ্য করতে হয়েছে, আমি টর্চারই বলবো এখন, আমি আজকে বলবো সহ্য করতে হয়েছে, কিন্তু কিছু করার নাই। ওই যে পানিতে কূপ মারলে আঠুতে পড়ে, এই প্রত্যেক ফ্যামিলিতে এগুলো আছে, এগুলাকে আমি আমলেই জানি না, এগুলো থাকবে, এগুলো আমি অহংকার করি, এগুলো আমার লজ্জা, আমার শরম, ভাই ঘরের কথা বলে ফেলতেছে, ঘরের কথা বলার ইয়ে করছে, তুই তো সব বলে দিস, আমাকে সবাই বলে তুই তো সব বলে দিস, আরে আমি তো বলার সাধনা করেছি, আমি তো বলবোই, তুমি তো কোনোদিন মুখ খুলো নাই, তুমি কি বলবে? বকাল তো আমি তো সমাজ নিয়ে বলবো, ঘর নিয়ে বলবো, কৌশলে বলবো, শিল্পে বলবো, আমি তো বলবোই, তুমি কেউ আর ইউ দ্য হেল্প টু টেল ইন ফ্রন্ট অফ এভরিওয়ান, তুমি তো কেউ না, কারোর সামনে কিছু বলার তো তুমি কেউ না, তুমি তো এটা চর্চাই করো নাই। পাবলিক প্লেসে কি বলবো না বলবো সেটাও তো একটা সাধনা, খালি ডিগ্রি নিলে তো হয় না, ডিগ্রি নিয়ে নিজকে বড় জাহির করলে তো হয় না, পাবলিক প্লেসে আমি কি বলবো না বলবো সেটাও তো একটা সাধনা। এই যে আমি বললাম, তোমরা যা বুঝে নিয়েছো, যে মেয়ে সারা জীবন নারী অধিকার নিয়ে ফাইট করেছে, সেই মেয়েকে যখন কেউ পদদলিত করতে চায়, পায়ের নিচে রাখতে চায়, তাকে তার পরিচিত ওখানে হোক, সে তার আপন সত্তায় জ্বলে না উঠুক, হ্যাঁ আমেরিকায় গিয়ে আমি আমেরিকার প্রেসিডেন্ট হবো না, মেয়রও হবো না, কাউন্সিলর হবো না, কিন্তু আমার তো একটা জগৎ আছে, আই হ্যাভ এন এনভায়রনমেন্ট অ্যারাউন্ড সারাউন্ডিং মি। হ্যাঁ, প্রত্যেকের কাছে আমি যে একটা অনেস্ট মানুষ, আমি যে একজন জ্ঞানী মানুষ, আমি যে একটা ট্যালেন্ট মানুষ, মানুষ আমাকে চিনুক, মানুষ আমাকে জানুক, সেটা আমি চাইবো না? তখন তুমি আমাকে বারবার গলা টিপে মেরে ফেলবে, আমাকে পায়ের নিচে পিষ্ট করে রাখতে চাইবে, এটা তো তুমি করতে পারো না, এটা তো রাইটসে পড়ে না, পারবেও না তোমার। তো আমি তো সবচেয়ে বড় কথা, আমি তো আমেরিকা আসতে চাই নাই, আমাকে পায়ে ধরে বাধ্য করা হয়েছে আমেরিকা নেওয়ার জন্য। সত্যি বলতে কি, আমি তো আমেরিকা আসতেই চাই নাই, আমাকে বাধ্য করা হয়েছে। তো যাওয়ার পরে যখন এরকম একটা অ্যাটমসফিয়ার তৈরি হলো আস্তে করে, আমরা ভাই, আমি তো শোনো, আমি তো সবচেয়ে বড় কথা, এরা না অনেক ধরনের কথা বলে আমার পরিবারে, আমার ভাই মধ্যে আমি দেখেছি অনেক ধরনের কথা এরা বলে, কিন্তু আমি তো আমার নীতিতে অনড়, আমি তো মুখের জবানও চেঞ্জ করি না, নিজকেও চেঞ্জ করি না, আমি কি বলি ওইটাতে আমি থাকি, আমি কোনো কাউকে বেচা বিক্রিও করি না। তো আমি বলছি যে সাথে মুখ খুলেও লাভ নেই, আমি আস্তে করে আমি আমার সম্মান নিয়ে চলে আসছি। ওরা বলতে পারবে না, ওরা অনুসূচিত না, বিবেকের কাছে দগ্ধ, ওরা বলতে পারবে না যে আমি মুখে সোয়াল করছি, বা আমি কেন, আমার তো ক্লাসই আসে না, কথা বলার যে লেভেল, ওইটা তো ওরা আমার সাথে আসেই না, ওরা হোক না আমার আত্মজোর, কারণ কথা বলা, পাবলিক প্লেসে চলা, মানুষের সাথে চলা, এটা সাধারণত আজীবন আমি করেছি। আমি তো তপস্বী, আমি তো, যেটা সত্যি কথা, আমি তো পার্থিব জগতে নাই, আমি তো অপার্থিব জগতে, মনে হয় যে না আপাতত আমি পার্থিব, আমি পার্থিব না, কিন্তু আমি তো অপার্থিব জগতে আমি বিলং করি, আজ থেকে বহু বছর আগে। শওকত ওসমান আমাকে 10 বছর আগে বলেছে, তুই তো পাশাপাশি শূন্য অংশ মিথুনের মতো আকাশে সাঁতার কাটিস, তুই তো পার্থিব না, তুই তো অমরত্ব, তুই তো অমর, আমাকে এরকম বলছেন উনি, তুই তো অমর। আমার পোস্ট আছে, উনার কমেন্টস আছে, আমি নিজেও তো জানি। কে লিখতে পারে, সাগর তুই নিবি কি বল আমার যত দূর, তবেই হতোই আমার মিতান হইতো তার চুপ, গর্জন তর্জন তোর যত বাহাদুরি, তবে সূর্য কেন তোর বুক জ্বালায় দম্ভ করি, বুকে আছে যত জ্বালা আমার বুকে দে, বিনিময়ে সেই পাতে অর্ধা অর্ধি করি, তুই যদি না আনেস আমি ছুরি মেরে তোর বুক রক্ত গঙ্গা দিয়ে বাসিয়ে দিব। কে লিখতে পারে? যে একটা সময়ে তার সাধনার মার্গের এমন একটা লেভেলে যায়, যে যখন সাগরকে তার সমকক্ষ মনে করে, বিধাতা কষ্টের রূপ কেমন, বিধাতা কষ্টের রূপ কেমন, কেন তুই সৃজিলি বন্ধু যন্ত্রণা এমন, যন্ত্রণা চ্যালেঞ্জ তোর দেখে নিস, কষ্টের মধ্যে জীবন আমি করবো সার্থক, বিধাতাকে আমি চ্যালেঞ্জ করি। এটা কে পারে? একটা সাধকই তো পারে, একজন তপস্যা। আমি মনে করি, আমি বিলং করি, আমার এডুকেশন তাই বলে, কেউ মানুক না মানুক, আই ডোন্ট কেয়ার এনিবডি, আমার এডুকেশন তাই বলে, আমি তো তাপস্বী, আমি তো সারা জীবন, আমার সব ফ্রেন্ডরা অর্থবিত্তের সাধনা করেছে, আমি সাধনা করেছি জ্ঞানের। আমি রান্না করতে করতে পিথাগোরাস শুনি, আমি রান্না করতে করতে গ্যালিলিও শুনি, আমি এখনো রান্না করতে করতে এই নেতাজি সুভাষচন্দ্রর জন্য কে কি করেছে, কোন মেয়ে কি করেছে, আন্দামান জেলে কি হয়েছে, কে সেলুলার জেলে কতটুকু কষ্ট বুকে ধারণ করেছিল, সক্রেটিস বিষ নিয়ে বাইরে কতবার হাঁটছিল, গ্যালিলিওকে শেষে সেই কয়েক বছর আগে মানে গ্যালিলিওর জন্য জন পপ ক্ষমা চাইছেন সবার কাছে, এইভাবে তাকে মারলো কেন, মৃত্যুর সময় তার যন্ত্রণাটা কেমন হয়েছিল, কার্ল মার্কস কতবার না খেয়ে থেকেছে, কতবার পানি খেয়ে থেকেছে, মাইকেল মধুসূদন দত্ত কতবার কষ্ট পেয়েছে, সে তার বউ বাচ্চাকে কলকাতায় পাঠিয়ে দিল, আবার আরেকটা মেয়েকে বিয়ে করলো, এই মেয়েগুলার কি হয়েছিল, এই সন্তানগুলার কি হয়েছিল, আমি এই সমস্ত সারাক্ষণ ভাবি।
কে ভাবে এগুলা? হ্যাঁ? সবার এইগুলো ভাবার মতো তো না, কে ভাবে? সেদিন আমি আস্তে আস্তে আমি যিনি আমাদের আমি ওখানে যে কোনো একজনের সাথে রাইড দিচ্ছিলাম, আমরা 4-5 জন, আমরা তো ওখানে তো শেয়ার রাইড বেশি। তো আমি বলছিলাম যে একজনকে বলছিলাম, ভাই সাহেব আপনি হয়তো জানেন না যে যে জওহরলাল নেহরু যখন শুনলো মাউন্ট ব্যাটেনে তো তার বুকে লাগাই দিল জওহরলাল নেহরুর পিছনে। জওহরলাল নেহরু যখন শুনলো যে লেডি ব্যাটন মারা গেছে, তখন সে কিন্তু ওখানে গিয়েছিল শিপের উপরে যে দাঁড়ায় ওই জায়গাটাতে সে ফুল ছিটিয়ে দিয়েছিল যেখানে তার অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছিল। এরকম সামথিং একটা ঘটনা আছে, আমি তো আজকে ব্রেন থেকে বলছি। তো আরেকজন উঠে বলতেছে না উনি জানবেন না, না জানতে পারেন, কারণ উনি তো উনি জানবেন না, ওইটা কোনো ঠিক না। তো আমি বলছি না, উনি নাও জানতে পারে, আমার কথাই ঠিক, কারণ এগুলো সাধনার জিনিস। উনি যে জানেন এটা ওনার ডিসক্রিট না। আমি সাধনা করি, আমি জানি কে সাধনা করবে। উনি কারণ ওনার সাথে আমার কয়েকদিন আগে কথা হয়েছে। উনি আমি বলছি বাংলাদেশে জাফর ইকবালকে চিনেন? উনি বলছে না চিনি না। উনি বাংলাদেশ থেকে গেছে জাফর ইকবাল, পরে শুনলাম উনি বিদেশে অনেক বছর ছিল। কারণটা ওনার আমি ওনাকে আবার পরে বলেছি আপনি রাগ করিয়েন না, কারণ জানেন ওনাকে বললাম যে ওনাকে আমি যে কোনো একটা সোর্সে আমি বাইশা আপনাকে বললাম, ভাই সাহেব আপনি রাগ করিয়েন না, কারণ এগুলো জানার জন্য তো আপনাকে স্টাডি করতে হবে। আপনি যদি এই জগতে নেই, অন্য জগতের মানুষ, এটা তো আপনার ডিসক্রিপ্ট না। তো আরেকজনে মাঝখানে বলতেছে না জানার তো কাতর। আমি হ্যাঁ না জানারই কথা। লেডি বাটন মাউন্ট ব্যাটনের কথা কয়জনে জানে? হ্যাঁ, কয়জনে জানে? আমি আমি তন্ন তন্ন করে ওই যে একটা মেয়ে মারা গেল, নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা মেয়ে মারা গেল, সে সংসার থেকে বের হয়ে গিয়ে, ওই মেয়েটাকে আমি একটা লাইভ উৎসর্গ করবো। জীবনে আমার নামটা মনে পড়ছে না। এই যে তোমার বেগম রুকিয়া বলো, এই যে তোমার এই যে লীলা নাগ বলো, এই যে তোমার এই যে তোমার মাতঙ্গিনী হাসনা, সবাই কিন্তু আমি স্টাডি করেছি। দুনিয়ার মোটামুটি আমি চাই এই যে মেশর সভ্যতা বলো, এই নীলনদ বলো, সব কিছুই আমি সারাক্ষণই আমি রান্না করতে করতে আমি পড়াশোনা করি। তো এই জায়গাটা তো আমার নিজস্ব জায়গা, এইটা তো কেউ করে না। তো না করলে কেউ একজন কিভাবে এইগুলো জিনিসগুলো জানবে? তখন এগুলো বললেও না আমরা সমাজে বড় অপান্ত। তো এইরকম একটা মেয়েকে তুমি নিয়ে গিয়ে তুমি পেট বানায় রাখবে, যে মেয়ে সারা জীবন নারী অধিকার নিয়ে লড়াই করেছে, যে মেয়ে তোমার কোনো কিছুতে ইন্টারফেয়ার করে না, যে গুন্ডা তোমার কোনো কিছুতে ইন্টারফেয়ার করে না, তুমি নিয়ে তাকে পেট বানায় রাখবে? নো। এবারে আমি আসতে পারি, আমি ঝগড়া হয়ে যাচ্ছি না। যার যার বিবেক তাকে দংশন করবে। তুমি আমাকে আঘাত দাও, আমার তোমার সাথে ফেস করার দরকার নেই। তো আমি তখন মহাশক্তি নিয়ে চলি, আমি তো সবসময় ঈশ্বরে সমর্পিত, তার বিচার উপরওয়ালা করবে। ব্যাস, এইটাই আমার তৈরি জীবনের দর্শন। হ্যাঁ করো, আরেকটা গান একটা গাও। আচ্ছা, যাই হোক, অনেক অনেক কথা গল্প শুনলাম। আমরা যেই সময় শুনেছি মানে যেই সময়টুকুতে কথা বলছি সেগুলো তো অনেক হাজার হাজার ঘন্টার কথা, কাজের কথা। দেখো লাইভে আছে, একটু দেখে নাও তাদের নাই, কিন্তু অনেকে কমেন্টস করছে। যেমন প্রতিবাদী কবি জাহিদুল ইসলাম, উনি লিখেছেন অসাধারণ মুহূর্ত। রফিকুল উদ্দিন উনি বলছেন কোথায় গো দিদি, এবং আর চৌধুরী উনি লিখেছেন লাইভ অনুষ্ঠান খুব ভালো লাগলো, জানতে পারলাম, অনেক ধন্যবাদ, অনেক অভিনন্দন রইল। লুৎফর রহমান উনি লিখেছেন দিদি ভালো আছেননি, আমরা মিস করছি। লুৎফর রহমান চিনতে পারছি না, সম্ভবত ইউএস এর পতাকা প্রোফাইল পিকচার দেওয়া মনে হয়। যাক, আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন, অনেক 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 শুভেচ্ছা। আমাদের সঙ্গে ছিলেন। এখন তুমি বলো না, তুমি কথাগুলো বলো না, আমি তুমি বলছো না, তোমার কথাগুলোর প্রতি আসতেছে না বলে আমি বলে যাচ্ছি। আর আমার কথার মধ্যে আছে যে আসলে প্রথমে একটা চিন্তা ছিল যে উনি একটা নতুন জায়গায়, অন্য একটা দেশ, সমুদ্র 13 নদীর ওপারে, যেটা আমরা কথাই জানি, সেখানে গিয়ে উনি আসলে কিভাবে প্রথমে তার কন্ডিশনটা সুইট করবে সেটাই একটা ভাবনা ছিল। না, আমাকে এখানে একটা কথা বলি, আমি যাওয়ার আগে আমার ইউনিভার্সিটি রুমমেট, আজকে বলি অত্যন্ত দুঃখ নিয়ে বলছি, আমার ইউনিভার্সিটি রুমমেট আমাকে বলেছে, আমি জিজ্ঞেস করেছি, সে অনেক বছর আগে চলে গেছে, তারা টুরিস্ট ভিসায় গিয়ে ওখানে থেকে গেছে, সেই 90 সালের পরে, 4-5-6 বছর পরে। তাকে জিজ্ঞেস করেছি আমি আসতে চাচ্ছি এইভাবে, আমি আসবো কিনা। আমাকে স্ট্রেট মানা করেছে, আসিস না। আমাকে বলছে আসিস না, এই বয়সে এসে সার্ভাইভ করতে পারবি না, তোদের কষ্ট হবে, আসিস না। স্ট্রেট মানুষের মন যে দেখো, মানুষের সামনে ফেস, ডাবল ফেস যে মানুষের। আমাকে কিন্তু এইভাবে কেউ কিন্তু কাউকে বলে না, বলতো যে এসে একবার যা,
ভাল লাগলে থাকবি না ভাল লাগলে চলে যাবে। আমাকে স্ট্রেট বলছে আসিস না। এই দুঃখটা আমি কিন্তু কানাডায় আমার রুমমেট আরেকজন আছে তাকে বলছি আমি আসিস না বলছি। এখন আমি হ্যাঁ হ্যাঁ আসিস না। সেই জায়গা থেকে মানে আমাদের চিন্তাটা তুই আসলে এদিকে ভুল হয়েছে। তুমি এদিকে শোনো। সেই চিন্তাটা আমাদের ভুল হয়েছে আসলে, যে সব সময় যে যুদ্ধ করে বেঁচে থাকার যে মন মানসিকতা, তা যে মানুষের জন্য নিজের জীবনটাকে চ্যালেঞ্জিং এর দিকে আগে নিয়ে যায়, সে তো কোনো জায়গায় থেমে থাকার মতো লোক না। এবং সেখানে অবশ্যই সে সার্ভাইভ করেছে, কিন্তু সার্ভাইভ না সার্ভাইভ করেছি না আমি। সার্ভাইভ কোথায় করলাম? তুমি কথাগুলো বলতেই পারছো না। আমার প্রতি মুহূর্তে লড়াই, আমার সার্ভাইভ নাই। আমি লড়াই অতিক্রম করে করে চলছি। সেই লড়াই থেকে উত্তীর্ণ হয়েছে এবং সে বীরের বেশেই আবার দেশে ফিরে এসেছে আমাদেরকে দেখার জন্য, এই ভিডিওকেও দেখার জন্য, এবং সেই আমাদের দেশের মাটির স্বাদ গানটা আবার নেওয়ার জন্য। না আমি তো দেশ ছেড়ে যাই নাই ভাই। আমি তো চাইলে বউ তাকে ইন্ডিয়াতে চলে যেতে পারতাম। কখনোই না আমি দেশ ছেড়ে হ্যাঁ না আমার দ্বারা সম্ভব না। আমার বাবাও যায় নাই তো। তুমি চিন্তা করো 47 45 কলকাতা বোর্ড থেকে ম্যাট্রিক, 47 কলকাতা বোর্ড থেকে ইন্টারমিডিয়েট, দেশভাগের পর 8 পিস 71 পরে হাজার হাজার মানুষ যাচ্ছে। আমার বাবা যায় নাই। আমার বাবা বলছে গাছ প্রতিগাছ সব জায়গায় আছে, আমি বীরের মতো বাঁচবো। আমার পূর্বপুরুষের মাটি ছেড়ে আমি যাবো না। আর এখন এখান থেকে যারা গেছে সব ইন্ডিয়াতে গিয়ে ওখান থেকে বাংলাদেশের এগেইনস্টে পৌঁছ দেয়। আর ওরা গিয়ে তো আমাদেরকে অস্তিত্ব সংকটে ফেলছে। ওরা লড়াই করতেই জানে না। এখন ওরা আমাদের লাইফস্টাইল, বাংলাদেশের মানুষের লাইফস্টাইল দেখে ওরা পস্তায়। এবং আপনি যে সেখানে লড়াই করে যে না লড়াই তো আছে আমার না, তারপরেও তো আপনি এই দেশের এই দেশ তারপর ইন্ডিয়ান না লড়াই না না আমি বলি শুনো, আপনি সাপোর্ট করছেন তাদের সাহিত্যিক চিন্তাগুলোকে একটু আগে নেওয়ার জন্য। এগুলো মানে কারোর পক্ষে সম্ভব কিনা আমার জানা নেই, কিন্তু আমি বাংলাদেশ থেকে ভারতের 8-10 জন কবির বইয়ে আমি মুখবন্ধ লিখে দিয়েছি। বাংলাদেশে তো দিয়েছি, কতগুলো স্মারকগ্রন্থে লিখে দিয়েছি, কতগুলো বাংলাদেশ থেকে গিয়ে আমি ভারতবর্ষে টাকা দিয়ে সাহিত্য সম্মেলনে আমি হেল্প করি। কিন্তু আমি এখন আর আগেও খুব একটা যাইতাম না, যেখানে যাই বিনিময় দিকে কিছুই না। যতক্ষণ নাতি মানুষের মনুষ্যত্ব মানবতা ডেস্ট হয়ে গেছে। মানুষ খুব পার্টিক হয়ে গেছে, মেটেরিয়ালিস্টিক হয়ে গেছে। মানুষ হাজার হাজার কোটি টাকা ব্যাংকে রেখে যায়, কয়েকটা বাড়ি রেখে যায়। সে জানে না তার মরার পরে তার লাশ থেকে ওগুলাতে বাগবাটুরে ছেলেমেয়েরা বসে লাশ কবরেও নেয় না, শ্মশানেও নেয় না। মানুষের এখন চরিত্র এরকম হয়ে গেছে মানুষ। কিন্তু আমাকে কেউ চেঞ্জ করতে পারে না। অনেকেই চেষ্টা করে আমাকে চেঞ্জ করার। নো নেভার, আই উইল নেভার বি চেঞ্জ। আমি কখনো চেঞ্জ হব না। আর আমাকে অনেকেই বলে, যেমন সাপোজ মনে করো তুমি জানো না আমার যে আমি ঔষধ ফলের টাকা বাঁচাই প্রতি মাসে আমি কত চ্যারিটি করি, কিন্তু আমি এগুলো কাউকে কোনোদিন বলি না। যে আসে আমার পাশে আমি আমার 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 জিনিসটাই আমি তাকে তুলে দিয়ে দিই। কারণ কি জানো, আমার বাবা স্যাক্রিফাইস করে গেছে, ত্যাগ করে গেছে। আমাদের রক্ত ত্যাগের ইতিহাস, আমাদের বিষয়ভিত্তিক জিনিস আমাদের সয় না। আমার ভাই যে কত চ্যারিটি করে এগুলো আমাদের সয় না, আমাদের যায় না। সুতরাং আমরা টাকা পয়সা কিছু সেভ করতে চেষ্টা করেছি, বিপদ আপদে চেষ্টা করেও দেখেছি যে ওইটা যায় না, ওইটা চলে যায় যে কোনোভাবে। তো আমরা এখন ওই আধ্যাত্মিক মার্গে আমাদের পরিবার চলে, আমাদের পুরো পরিবারটা। আমি বলো, আমার ভাইয়ের জীবন বলো, আমার ভাই যে সময় আমেরিকা গেছে, আমেরিকায় মানুষের তো দিনে 15টা বাড়ির মালিক হয়েছে। আমার ভাইয়ের একটাই মাত্র বাড়ি মালিক, মানে এইটা মানে আমি যাওয়ার পরে মনে হয় এইটার ইনস্টলমেন্ট দেওয়া শেষ হয়েছে। ও তো এখন বাংলাদেশে একটা লাইব্রেরি করে দিল বাবার নামে প্রায় 30 লক্ষ টাকা দিয়ে, একটা করে দিয়ে চলে গেল। একটা মহারাজের 2টা রুম করে দিল রামকৃষ্ণ মিশনে। আর প্রত্যেকের এই আজকে তার এই বনভোজনের এইটা লাগবে, পিকনিক, এইটা ফ্রিজ দাও, ওভেন দাও, গিফট দাও, ওর চৌক অপারেশন, ওর হার্ট অপারেশন, ওর এগুলো তো আছে, ওর বাবার সমাধি মন্দির প্রতিষ্ঠা হবে, এগুলো তো চলতেছে ক্রনিক। এগুলা একদম আমাদের পাড়ায় একটা কমিউনিটি আছে আমাদের গ্রামে, ওইটা এরকম অল রিলিজিয়নের কমিটি। ওদের সব সময় ওরা ওর সাথে যোগাযোগ মেনটেন করে চলে। এলাকায় যে পেট্রোনাইজ, এগুলো তো আমরা এগুলো বলি না কাউকে, এগুলো আমরা বলি না। আর আমার তো পার্সোনাল, আমি তো এমনি দিন আনা দিন খাওয়া ফকির। আমাকে তো জাস্ট একটা বেকার ফকির নিয়ে আমি আমার পার্সোনাল ফকিরনির মধ্যে মাসে এর ছেলের 2টো অপারেশন হবে, এর সাহিত্য সম্মান হবে, এর ঘরের টিনের চাল পড়ে যাচ্ছে, তো 5,000 না হয় 10,000 তো দিতেই হয়। এগুলো চলতেছে, এগুলো বছরকে বছর জামাই, আমি কিছু করি না, পয়সা আমার জামাই পকেট কেটে কেটে আমি এগুলো করি কিনা। এই প্রসেসটা থাকুক, আর এইগুলো থাকা উচিত। না আমি দেখলাম যে 1000 কোটি টাকার মালিক, 2000 কোটি টাকার মালিক, বা 100 কোটি টাকার মালিক, বা 200 কোটি টাকার মালিক হয়ে লাভ কি? আমি তো অনেক ভালো উপরে লাভ হয়ে গেছি। ভালো মানসিকতার একটা পরিচয়। এবং জানি আমার দিনগুলো এইভাবে যাক, সবাই প্রে করি। তো আমরা একটু শেষের দিকে যাই এবং আমরা একটু একটা গান শুনতে চাই। গান গাও, তুমি গাও একটা। না আমি প্রথমে আপনার ওখান থেকে শুনবো, হারমোনিয়ামটা নিয়ে আসি। এই আমি তো হারমোনিয়াম 1 বছর 3 মাস ধরি না।
কি জানি আজকে একটা লাইভ হলো একদম জায়গা খিচুড়ির লাইভ, আমি বলেই গেলাম। কারণ আমি আমার সাথে একজন ভোকাল প্রাণ পাচ্ছি না, তোমার মধ্যে আমি লাইভে প্রাণ পাই না। আমাদের ওই টেকনিক্যাল সমস্যাটা, টেকনিক্যাল সমস্যা কেন না, তোমার বলার মধ্যে আমি লাইভে প্রাণ পাই না। তুমি বলার মধ্যে আমি তোমার লাইভে সত্যি বলতে কি আমি প্রাণ পাই না। আগে অনেক ভালো লাইভ করতাম তোমার সাথে, আজকাল লাইভে একদম আরাম পাই না। একটু ঘুরিয়ে দিই না, আমি তো গান কি গান করবো, আমি তো হারমোনিয়াম এক বছর ধরি না, আমি তো আজকে বেসুরা হয়ে যাবে। চলো তুমি আর আমি হারমোনিয়াম ছাড়া গাই। আচ্ছা এইটা গান আজকে লাইভটা একদম খুব বেশি মানে ইয়ে লাইভ, মানে না সময় না, এটা ইয়ে লাইভ, এটা মানে কথাবার্তার মধ্যে ইয়ে ছিল না, বলে ফেলছি। ভাই আমার হারমোনিয়ামটা বলে গেছিলাম আমার আকলিমা আমার মেয়েটের হাতে যে বাবারে আমার হারমোনিয়ামের উপরে কিচ্ছু রাখিস না ভাই। আমি 1 বছর 3 মাস পরে প্রত্যেক সপ্তাহে একবার তুই টানিস, আমি শিখাই দিয়ে গেছি ভাই। আমি এসে দেখি যে আমার হারমোনিয়ামের উপরে কমইলো 20 কেজি তুলে রাখছি। একজন হাত বদল হয় তখন তার একটা মেয়ে, ভাই ও তো বাচ্চা এসে চলে গেছে। এখন এসে হারমোনিয়াম দেখো ভগবান আমার কত সহায়, এই হারমোনিয়ামটা আমার বুকের মধ্যে সারাক্ষণ আমার হারমোনিয়ামটা কেমন আছে। এসে দেখি টানছি অন্যবার হইলে হারমোনিয়ামটা বন্ধ হয়ে যেত, এসে দেখি যে পুরো সাউন্ড ঠিক আছে। মনে আছে হারমোনিয়াম ঠিক করে দিয়ে তোমাকে নিয়ে আনতে আমার কত কষ্ট হয়েছে, কত কষ্ট হয়েছে হারমোনিয়ামটা নিয়ে নিয়ে আনতে। একটা ঢাকা শহরে একটা ট্যাক্সি পাওয়া যায় না, তখন উবারের অ্যাপসও ছিল না। এখন দেখো এই যে হারমোনিয়ামটা আবার ঠিক ঠিক আছে। তো হারমোনিয়াম ছাড়া তো গানটা গলা টলা সব ইয়ে হয়ে যায়। এরা এগুলোর মূল্য কি বুঝে, তো শিখায় পড়ায় গেলেও কিছু করে না। ভাবছিলাম ইন্ডিয়াতে যাবো, একটা স্কেল চেঞ্জার ওখান থেকে আনবো, কিন্তু আমার যাওয়াই হচ্ছে না। কলো কলো ছলো ছলো নদী করে টলমল ঢেউ ভাঙে জল তুফানেতে, নাও বাইও না মাঝি বিষম দরিয়াতে। মা বেশি রাখাচ্ছি আমি, তো আমি পেপার তুলিও নাই। কলো কলো ছলো ছলো নদী করে টলমল ঢেউ ভাঙে জল তুফানেতে, নাও বাইও না মাঝি বিষম দরিয়াতে। তুমি নাও বাইও না মাঝি বিষম দরিয়াতে। তারপরে কি এটা নিছিলাম কালকে অনুষ্ঠানে গান করবো, ওই কাগজটা নিয়ে বসে গেছি। ওরে ওরে গগনে গগন গত গগন গত ওরে ওরে গগনে গগনে হুম গাড়িয়া ছুটে মেঘ শোন শোন বায়ু বহে চৌদিকে, মাঝি নিমিষে গুচাইও পাল সামনে দরিয় হাল, ধীরে ধীরে দিও পাড়ি বইটাতে, নাও বাইও না মাঝি বিষম দরিয়াতে। কালকে যে দেখো প্র্যাকটিস করতাম, তারপরে কি আমি আবার করি। একটু রাগ হয়ে যান একটু করে। ওরে ওরে গগনে গগনে হুম দাঁড়িয়া ছুটে মেঘ শোন শোন কাঁপে বায়ু চৌদিকে, মাঝি নিমিষে গুটাইও পাল সামনে দরিয় হাল। বলো না, মাঝি নিমিষে গুটাইও পাল সামনে দরিয় হাল, ধীরে ধীরে দিও পাড়ি বইটাতে, নাও বাইও না মাঝি বিষম দরিয়াতে। কলো কলো ছলো ছলো নদী করে টলমল ঢেউ ভাঙে জল তুফানেতে, নাও বাইও না মাঝি বিষম দরিয়াতে। তুমি নাও বাইও না মাঝি বিষম দরিয়াতে। বদর বদর বলি কিনারে কিনারে চলে, বাটি গানে বাটি আলি গাইও। বদর
আইও বদর বদর বলি ভাই আমি গান করে ফেলতেছি আমি একটা বাচ্চা আমি বুঝি না বৃষ্টি হচ্ছে যে আপনারা ক্ষমা করে দিবেন বদর বদর বলি কিনারে কিনারে চলি বাটি গাঙে বাটি আলি গাইও থাকলে জুয়ারে বেরি লগি মাইরো তাড়াতাড়ি বেলা গেলে ঘাটে ফিরে আইও তাকি চাহিয়া চাহিয়া পন্তের পানে তলাশি ধরো না দুরু দুরু কাপিয়ান নৈরাশে এই কাগজটা কালকে নিয়েছিলাম তাকি তাকি চাহিয়া চাহিয়া পন্তের পানে তলাশি দুরু দুরু কাপিয়া নৈরাশে ওরে কুলে 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 বাইয়া বারবার না যাইও গাঙেতে আর সাথে সাথে নিও তুমি ওইটাতে ওরে কি আরে তুমি উল্টাচ্ছ কেন ওরে কুলে কুলে বাইয়া বারবার না যাইও গাঙেতে আর সাথে সাথে নিও তুমি ওইটাতে নাও বাইও না মাঝি বিষম দরিয়াতে কলো কলো চলো চলো নদী করে টলমল ঢেউ ভাঙে ঝড় তুফানেতে নাও বাইও না মাঝি বিষম দরিয়াতে তুমি নাও বাইও না মাঝি বিষম দরিয়াতে ওরে গগনে গগনে মেঘ ঘুম দরিয়া ছুটে মেঘ শোনো শোনো কাঁপে বায়ু চৌদিকে মাঝি নিমিষে গুটাইও পাল সামনে দরিও আলে ধীরে ধীরে দিও পাড়ি বইটাতে নাও বাইও না মাঝি বিষম দরিয়াতে কলো কলো চলো চলো নদী করে টলমল ঢেউ ভাঙে ঝড় তুফানেতে নাও বাইও না মাঝি বিষম দরিয়াতে প্রিয় বন্ধুরা আমি 1 তারিখ আসছি ঢাকা এয়ারপোর্টে ঘরে আসছি আসার পর 4 তারিখে 5 তারিখে একটা প্রোগ্রাম করলাম আমার ফ্রেন্ডদেরকে নিয়ে বসলাম আজকে ও দুপুর থেকে বসে আছে লাইভ করবে ও আসছে ময়মনসিং থেকে কালকে পুরো ময়মনসিং চলে যাবে মানে আমার থেকে লাইভটা আদায় করে সে যাবে কারণ তার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে আর তার বন্ধু বান্ধব তো সবগুলো সবসময় বলে মানে আমার জীবনের অনেক অজানা তথ্য আমি বের করে দিই মানে আমি সব পাবলিকলি ছেড়ে দিচ্ছি আমি এটাতে খুব প্রাউড ফিল করি আমি তো ছাড়া সাধনাই করেছি আমার লজ্জা কিছু নাই কারণ লজ্জা ধ্বংস হওয়ার সাধনা করেছি আমি ছাড়া সাধনা করেছি আমাকে অনেক ফ্রেন্ড বলে আপনি এত কথা কিভাবে বলেন আমি বলে আমি তো বলারই সাধনা করেছি আমি মঞ্চে যখন বক্তব্য দিই ঝাড়গ্রামে সব মেয়েরা মেদিনী করে উঠে গেছে আমি যখন শিমলাগর বক্তব্য দিচ্ছি দুপুরবেলা আমি সেই বলি যে পিতলতা কেন 40 বার রামকৃষ্ণ মিশন বিশ্বাসকে দেখতে গেলেন আবার পিতলতা যখন পটাশিয়াম সায়ানাইড খেয়ে মারা গেছেন তার ছবির মধ্যে পটাশিয়াম সায়ানাইডের সাথে রামকৃষ্ণ বিশ্বাসের ছবি কেন নিশ্চয়ই তাদের মধ্যে প্রেম ছিল ইন্দিরা কেন বঙ্গবন্ধুকে তো সাহায্য করতে আসলো এটা কি পাকিস্তানের প্রতি ভারতের প্রতিশোধ নাকি ইন্দিরা বঙ্গবন্ধুকে ভালোবাসতো আমি সেইগুলোর থেকে ভিতর থেকে খালি খুঁচাই আমি খুঁচাই তখন মানুষের আরো ভালো লাগে তখন সবাই আমার অনেকে ব্যক্তি জীবনে অনেক কথা আমি বলি অনেক শৈল্পিক মাধ্যমে বলি সব তো বলা যায় না রে ভাই সবাই জানে এখন বলে কি তুমি মানুষ বলে তুমি এগুলো কিভাবে বলো বলি ভাই আমি তো বলার সাধনা করেছি আমি তো বলবোই তুমি কি বলবে তুমি সারা জীবন চাকরি করেছো অথবা সংসার করেছো অথবা বাচ্চা বড় করছো তুমি তো কথা বলারই সাধনা করো নাই এখন আবার আমার কথা অনেকের আবার শুনতে হয় এই শিক্ষিত হইলে একটা বেশি প্রবলেম আমি দেশের বাইরেও শুনি ভাই শিক্ষিত হইলে নাকি একটা বেশি প্রবলেম আবার অনেকে বলবে দিদি আপনি এত কথা বলেন আমরা কথা আপনি আমাদের কথা শুনেন নাই বলে আরে তোদের 20 কথার সাথে তো আমার এক কথা তোরা কি কথা বলার সাধনা করছিস তোদের কথা শুনতে গেলে আমার 20টা লাইন তোদের মুখ থেকে শুনতে হবে বা তোমাদের মুখ থেকে 20টা লাইন শুনতে হবে আর আমি একটা লাইন এটা সলিউশন দিয়ে দিচ্ছি ভাই আমাদের তো সময় নেই আই হ্যাভ নো টাইম আচ্ছা দাঁড়াও আমি একটা এটা তো গাইতে পারলাম না এটা গাইলে 20 দিন সাধনা করে গাইতে হবে আরেকটা গান আমি আমার ফ্রেন্ডদেরকে শোনাই ফেলি তুমিও বলো কালকে গানটাই পুরানো সেই দিনের কথা
আরেকটা জগতে নিয়ে গেছে লাইফ থেকে। আমি আরেকটা গান করে দিই। আমি গান করি সবার জন্য করি, কেউ কিভাবে নিচ্ছে আমি জানি না। আমি আমার জন্য করি, আমি নিজের জন্য বাঁচি, আমি নিজের জন্য কবিতা লিখি, তারপর তো সমাজ, তারপর তো বন্ধু। আমি নিজের জন্য গান করি, আমি নিজের জন্য কবিতা আবৃত্তি করি, সব আমার নিজের জন্য। আমাকে সব বৈরী পরিবেশে আমাকে আগে ভালো থাকতে হবে। আমার জগৎ আছে, আমি আমার জগৎ নিয়ে বাঁচতে পারি। তারপরে ওই যে আমার পাশের ফেরদৌস, তারপরে যায় সমাজ। আমার ছেলে আজকে পরিচয় করে দিই, ও আজকে আমি সবসময় ফর্মালি লাইভে আসি। আমার ছেলে, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 19তম ব্যাচ, ও 46তম ব্যাচ। যেদিন আমার সাহিত্যের একনিষ্ঠ পাঠক হয়ে আমার সাথে দেখা করতে আসলো চট্টগ্রামে, তার একটা পরীক্ষা ছিল, আর বলছিল যে মা তোমার আমি আপনার সাথে দেখা করে যাব। তো আসিয়া বসলো, আমি খালি বাসায়, আমি নিচে নামলাম সাততলা থেকে নেমে, তাকে বাইরে ব্রেকফাস্ট করালাম। কি খেয়েছিলাম আমরা? পরোটার স্যুপ, না রে? পরোটার স্যুপ খেয়েছিলাম। খেয়ে তাকে, আমি অনেক অসুস্থ ছিলাম, আমি একটা মাংস, একটা মাছ আর একটা ডাল আর একটা ভাজি করে রেখেছিলাম। তারপর দুপুরবেলা ব্রেকফাস্ট করে উঠলাম, ঘরে চা খেলো। তারপরে আমি শুয়ে আছি বিছনায়, আর এখানে একটা রিভলভিং চেয়ারে সে আমার পাশে বসলো। বসে অনেকক্ষণ তার সাথে কথা বললাম। তো তারপরে একটা পর্যায়ে জিজ্ঞেস করলাম, তোমার মা কি আছেন, কোথায় আছেন? বললো আমার মা তো নাই। তখন বললো, আমি বললাম তোমার বাবা আছেন? বললো বাবা মারা গিয়েছেন। তাই বললাম, তুমি যে ইউনিভার্সিটি এতদিন 7টা বছর কাটালে, তোমার খরচ টরচ কে চালালো? বললো আমার বড় ভাই। তাই বললাম, যে এখনো বড় ভাই তোমাকে ভালোবাসে, দেখতে পারে? বলে হ্যাঁ দেখতে পারে। তুমি মা ডাকতো না তখন, বলতো যে একটা চাকরি বাকরি এখনো পাচ্ছি না, চেষ্টা পরীক্ষা দিতে আসছি। তো সেই যে এটা কত সাল রে? কত সাল? 18। তাইলে 18 হলে কত বছর? 18, 19, 20, 21, 22, 23, 24, 7 বছর। 7 বছর এই যে মা বাবা নাই বললো। এরপরে না, এই যে আমার কেমন জানি বুকে একটা মানে ঝিম ধরে কামড়ায় উঠলো। তারপরে সে আমার সাথে বসে 2 ঘন্টা সাহিত্য আড্ডা দিল। এখানে রিভলভিং চেয়ারে সে বসার, আমি বালিশ নিয়ে এইভাবে আমার খাটে বসা, চট্টগ্রামের বাসায়, আর আমার হাজবেন্ড বাইরে প্রফেশনে। তখন সে শুধু একটা কথা বলেছিল, মা। তখন মা ডাকতো না, তখন সে মাকে মা ডাকে, আমার হাজবেন্ডকে বাবা ডাকে। তখন সে আমাকে একটা কথা বলেছিল, আসলে আপনার কবিতা আমরা বুঝতে পারি না, আপনার লেখা আমি বুঝতে পারি না। তো কিন্তু আপনার সাথে 2 ঘন্টা বসে কথা বলে মনে হলো, যার কোনোদিন আপনার কোনো লেখা বুঝতে আমার আর কষ্ট হবে না, সব বুঝিয়ে দিয়েছি 2 ঘন্টায়। আমার অনেক সন্তান আছে আমাকে মা ডাকে, এবং তারা 2-2.5 ঘন্টায় আমার সাথে কথা বলে তারা সব তাদের দর্শন চেঞ্জ হয়ে যায়। এমনও আমার সন্তান আছে আমাকে মা ডাকে, বলে কি মা বাঁচতে ইচ্ছা করে না, আমরা হতাশাগ্রস্ত, ফ্রাস্ট্রেটেড, আমার সাথে কথা বলে কি জীবনের নির্দেশনা পেয়ে গিয়েছি। আমি সেরকম একজন মানুষ, আমি এইভাবে চলি। এই যে আস্তে আস্তে তারপরে সেই যে ফোনে কথা বলা, ফোনে যেহেতু আমার ইউনিভার্সিটির আমার জুনিয়র, এবং 46 আর 19 চিন্তা করেন। তো এরপর থেকে আস্তে আস্তে এমন একটা জায়গায় তার অবস্থান গেল, খুব কম যেত। সে যখনই আমাদের বাসায় চট্টগ্রাম যেত, আমার হাজবেন্ড বলতো ফেরদৌস তুমি থাকবা। যখন এসে বিকালে দেখতো ফেরদৌস চলে গেছে, আমার হাজবেন্ড 5 বার বলতো, 10 বার বলতো, ছেলেটা চলে গেল, ছেলেটা চলে গেল। আমি তাকে গরম হয়ে বলতাম যে তুমি এত কষ্ট পাচ্ছ কেন ওর জন্য, তুমি কেন অত কষ্ট পাও ওর জন্য? বলে কিনা ছেলেটা চলে গেল, আজকে থাকতে বললাম, ওকে পাইলে বাচ্চা হয়ে যেত, আর আমি তো বাচ্চা হয়েই যাই। তারপরে আমি তার সাথে লাইভ করি, আস্তে আস্তে সে আমাকে জননী ডাকতে লাগলো। আমার জন্য তো পিঠা বানাইছিল নিজে হাতে। ও পিঠা বানাইছিল তোমার জন্য? তারপরে জননী ডাকতো, জননী থেকে এখন ডাইরেক্ট মা, আমাকে মা, আমার হাজবেন্ডকে বাবা। তো আমার যে একটা অবলম্বন, এই যে মানে সে তো আসলে সে তো ইংলিশ মিডিয়ামের বাচ্চা না, সে বাংলা মিডিয়ামের বাচ্চা, এবং মাটি ও মানুষের মতো যে আমাদের পাশে আসে, ডাকলেই চলে আসে, আমাদের পাশে আসে। ওকে এখন ডাইরেক্ট সে বাবা ডাকে। ওর সাথে সবসময় কথা বলে। এই যে আমি আমেরিকায় গেছি, আমি বললাম যে যাও, আমার মা যেদিন আসছে গত বছর, সে দেখতে আসছে। বললাম তুই আসিস না, এই যে এয়ারপোর্টে আমি তোকে জানালাম সকালে, মা তোমাকে আমি বিদায় দিতে পারবো না। এই যে যেদিন আসছে সেদিন সে আসেনি, পরের দিনই চলে আসছে। এই যে কালকে আমার সাথে ছিল, এই যে আজকে আমার সাথে, আবার থাকে না, চলে যায়। এই যে সে দুপুর থেকে আসছে, বসে আছে, এখন লাইভ শেষ, এখনই চলে যাবে। কালকে আমার অনুষ্ঠানে আমার সাথে ছিল, এই যে লাইভ রাতে 11টায় আমি তার বিস্তা টিস্তা করে দিচ্ছি, সে চলে গেছে, সে থাকবে না। তাহলে থাকার কমফোর্টেবল জোন তার বন্ধু বান্ধব ওই জায়গাটাতে সে বেছে নেয়। কালকে সকালে ময়মনসিংহ চলে যাবে। এটা আমার ছেলে, আমাকে মা ডেকেছে, মানুষ জন্ম দিলেই কি সন্তান ধারণ করে? আজকে 7টা-8টা বছর, আমি যেন সারা জীবন তার সাথে এইভাবে থাকতে পারি, আমার হাজবেন্ড যেন এইভাবে থাকতে পারে। বিশ্বাস করবে না, ও যখন যেদিন ঘরে আসে চট্টগ্রামের বাসায়, আমি আমার হাজবেন্ড একা থাকি, লাইভটা করি, তারপরে ও তো জানে যে ও থাকবে। এসে যখন শুনে ফেরদৌস, আমি বলি ফেরদৌস কোথায়? ও বাজার করবে ওর জন্য, ও এসে খাবে। বলে ফেরদৌস তো চলে গেছে। বলি কি ছেলেটা চলে গেল? তো আমি অনেক সময় রাগ করে ফেলি, আশ্চর্য, ছেলেটা চলে গেল মানে কি? তুমি এত কষ্ট পাচ্ছ কেন ওর জন্য? চলে গেছে, চলে গেছে, তার প্রয়োজন, সে চলে গেছে, মানতে হবে না। সন্তানরা পেটে জন্ম দিচ্ছে যাকে, সেই আজকে কাছে থাকে না, সেই কথা শুনে না। আর তার তো প্রয়োজন, সে তো বাধ্য একটা ছেলে। তো সে এতদিন আমার সাথে ফর্মাল ছিল, আসলে ও আমার সন্তান, আমার আরেকটা সন্তান ফেরদৌস।
আমার ইউনিভার্সিটি সে নৃতত্ব বিজ্ঞানে এমএ পাস, তোর সাবজেক্টই ও কবি, ওর অনেকগুলো বই কবিতা বের হয়েছে, কবিতা লিখে সাংবাদিকতা করে, কবি সাংবাদিক। এখন কোন কোন পেপারে আছিস? গণকণ্ঠে আছে। আর আমি নিজেও সাংবাদিক ছিলাম, কিন্তু আমার একটা পরিচয় না, আমার কার্টের সব ছিল। আর এগুলা শুনলে মানুষ টিজ করে, বলতে আপনি আবার কোন পেপারে সাংবাদিক ছিলেন? এখন আবালদের হাতে জগৎ চলে গেছে, জগৎ সংসার আবালদের হাতে। আর এখন তো সব জায়গায় আমরা বিভ্রান্ত, মাটি আন্ডারগ্রাউন্ডে সবাই ঢুকে যায়, বাট আমাকে পারবে না, আমি অন্য দায়িত্ব করবো, আমাকে কেউ আন্ডারগ্রাউন্ডে ঢুকাইতে পারবে না। তো আর একটা গান করবো, আনন্দ আর কি, গান না এটা আনন্দ। আমার তো কোনো গানের প্রিপারেশনই নেই, গানে এমন একটা জিনিস নিশাগ্রস্ত আমি। চল আরেকটা গান করে বন্ধ করে দিচ্ছি। কোনটা দিই? এটা কোনটা? কালকে দিছিলাম যে এটা কোনটা? ও ওইটা এমনি নেই, বর্ষার গান করে চল। এটা বর্ষা না, আমি জানি না কিসের গান। রবীন্দ্রনাথের গান কিন্তু বর্ষা বললে, লেখা দেখলে কিন্তু বর্ষায় পড়ে না। এটা এটা দেখবো আবার ওই ব্রহ্ম সঙ্গীতে পড়ে যাবে না অনেক কিছু। উফ, পা দিয়ে পারছি না, 3 দিন উঠে গেছে। ফেরদৌসীর জন্য আপনারা দোয়া করবেন, আমি যদি তার সাথে এইভাবেই থাকতে পারি। বোকাও দিই কিন্তু পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে উঠে, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন যে ছড়ে। আমার মাছের খুনসুটি সব সময় চলে, 4-5টা লাইভ আছে ইউটিউবে। আবার পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে উঠে, চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে, চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে, সেখানে অকারণে যাই ছুটে, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে উঠে। তারপরে কি? ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে, ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে, যাবে না দেয়াল যত সব গেল কি, যাবে না দেয়াল যত সব গেল টুটে, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে উঠে, বৃষ্টি নেশা ভরা সন্ধ্যা বেলা কোন বলরামের আমি চেলা, বৃষ্টি নেশা ভরা সন্ধ্যা বেলা কোন বলরামের আমি চেলা, আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটি, যত মাতাল জুটি আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটি, যত মাতাল জুটি, জানা চাইবার তাই আজি চাই গো, জানা পাইবার তাই কোথা পাই গো, পাবো না মরি অসম্ভবের পায়ে মাথা কুটিয়ে, পাবো না মরি অসম্ভবের পায়ে মাথা কুটিয়ে, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে উঠে, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে উঠে,
চেনা সোনার কোন বাইরে, যেখানে পথ নাই নাই রে, সেখানে অকারণে যাই ছুটে পাগলা হাওয়ার বাদল দিনে, পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। লাইভটা শেষ করে দিচ্ছি। বর্ষার 2টা লাইন করে, গান করবো না, 2টা লাইন। এপারে মুখর হলো কে কাউই, এপারে মুখর হলো কে কাউই, কে কা ওপারে নীরব কেন কুহুহায়, কুহু কুহু কুহুহায়, এপারে মুখর হলো কে কাউই, এ কহে আরেকটি একা কই একা, শুভ যুগে কবে হব দুহায়, এপারে মুখর হলো দুহায়, এপারে মুখর হলো কে কাউই, কে কা ওপারে নীরব কেন কুহুহায়, কুহু কুহু কুহুহায়, এপারে মুখর হলো কে কাউই, এপারে মুখর হলো কে কাউই, কে কা ওপারে নীরব কেন কুহুহায়, কুহু কুহু কুহুহায়, এপারে মুখর হলো কে কাউই। এটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার একটা গান। আগামী দিনেই গান নিয়ে আসবো লাইভে। আজকে আর মনে পড়ছে না, অনেক লম্বা হয়ে গেল। আমি বিদায় নিচ্ছি। এবার তার মুখ থেকে, আমার ছেলের মুখ থেকে, ও কিন্তু আজকে থেকে আমার ছেলে, এতদিন পরিচয় দিইনি, যত লাইভ করেছি সব সময় সে আমার ছেলে ছিল, কিন্তু সে আমার সাথে আজকেও বলেছি যে তুই আমাকে, তুই আমাকে তুমি করে বলো, আমাকে মা ডাকিস, মা করে লাইভ কর না, সে ওই ফর্মালিটিসে থাকবে। তখন আমি তার অ্যাবসেন্সে হঠাৎ করে সারপ্রাইজ দিয়ে ভেঙে দিলাম। তবে হ্যাঁ, আগামী লাইভগুলো তো সে যদি তার ফর্মালিটিসে থাকে, তার 100% স্বাধীনতা আছে। কিন্তু আপনাদের সম্মুখে এই যে অনলাইন ক্যামেরায়, অন স্ক্রিন ক্যামেরায়, এটা কিন্তু আমার একদম, আমার তার মা যে দাবি নিয়ে আসবেন সেটাও নাই, মা মারা গেছেন, এটা কিন্তু আমার ছেলে। আচ্ছা, আমি কৃতজ্ঞ, এবং সেই সাথে এই কোকিলের সুর আমরা কখনো চাই না যে স্তব্ধ হোক। এই কোকিল যখন ডাকবে তখনই আমরা কিছু জানতে পারবো। এই কোকিল যখন গাইবে তখন ভালোবাসে না মানুষ, কোকিলকে তো ভালোবাসে সেটা সীমিত একটু। না না না, সেটা মানুষ বলবে এইটাই প্রবলেম, আপনি বেশি বুঝেন। মানুষ বলবে শিক্ষিত মানুষকে নিয়ে একটাই সমস্যা। আমাকে আবার মানুষ কিন্তু ইয়ে বলে না, আমাকে আবার মানুষ কিন্তু পাগল বলে না, কখনো কেউ পাগল বলে না, কখনো কেউ বলে না মাথা নষ্ট, এগুলো কিছু বলে না, শুধু এইটাই বলবে এই বেশি বুঝদার মানুষকে নিয়ে একটাই প্রবলেম, শিক্ষিত মানুষকে নিয়ে একটা সমস্যা, একটাই প্রবলেম, মাথা ইয়ে পড়াশোনা করতে করতে আপনার মাথাটা একদম গেছে, এই সমস্ত কমেন্ট বেশি বলি, বেশি। যাই হোক, আমরাও জানি যে কথার কোনো শেষ নাই, কথার কোনোদিনই শেষ। আমি তো বাচ্চা, আমি তো সারাক্ষণ কথা বলি, আর যত কথা হবে ততই ধার খুলে যায়। আমরাও চাই এই মুখ থেকে যে কথাগুলো আসবে সেটাই আমাদের স্বপ্ন। আমার মেজে মেয়ে গান করতো ওই যে এটা কুলো কুলো দাঁড় রাখিও না আর বাহিরে আমার দাঁড়াইয়ে, আর বড় মেয়ে করতো ওই যে ওগুলা খুব মনে পড়ে ছোটবেলায়। বড় মেয়ে তো 50টার উপরে নজরুল গীতি গাইতে পারতো, 10 বছর ক্লাসিক্যাল শিখছে। ওই যে গালে যার গোলাপি আবা এ ফুলো কলি তারে চাই, অরুণ রাঙা গোলাপ কলি কে নিবি সুহেলি আয়, আফ কত গান, সব গানের রাজ্যে আমার শরীর টকবক করে, সব গান আমার শরীরে, সব গানের সুর আমার শরীরে, আমি গাইতে পারি না। আরেকদিন আমরা শুধু গান এবং অথবা আরেকটা এপিসোড আমরা হয়তো বা শুধু কবিতা নিয়ে আসবো, আর ওই দিন শুধু গান আর কবিতা। দেখো তুমি তাদের নামগুলো একটু বলে, একটু কৃতজ্ঞতা প্রকাশ করো, দেখি আমি দেখি। ওখানে আছে প্রতিবাদী কবি জাহিদুল ইসলাম ছিলেন আমাদের সঙ্গে। উনি বলেছে আমরা একটু ক্লোজ নিয়ে আসি, উনি সুন্দর মুহূর্তের কথা জানিয়েছেন। রফিকুদ্দিন লস্কর লিখছে, কোথায় দিদি, কোথায় গো দিদি? বাংলাদেশে রে ভাই। আর চৌধুরী, এই অনুষ্ঠান খুব ভালো লাগলো, জানতে পেরে অনেক অনেক অভিনন্দন রইল, জানতে পারলাম। লুৎফুর, আমার দিদি ভালো আছেন, আমরা মিস করি। হ্যাঁ আসবো রে লুৎফুর, আমি আসবো। ও লুৎফুর ইউএসের। তো আমরা বিদায় নিই,
আবার আর আর কাউকে দেখা যাচ্ছে না কেন? না, আজকে তো লাইভে অনেকেই আসার কথা, কিন্তু আমার আজকে ক্যামেরায় টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, টেকনিক্যাল পূর্বেরটাতে অনেকে আসছিল আর এটাতে দেখো বেশ দেখো, কয়েকবার বিদায় নাও, বিদায় টেকনিক। নাও। যাই হোক, আমরা আপাতত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভালো কাজের সাথে সবসময় থাকবেন। আমরাও আছি। ভাই আমাদের লাইভগুলা কিন্তু কোনো প্রোটোকল মেনটেন করে করি না, আমরা কোনো লিমিটেশনে থাকি না, আমরা ইনফর্মাল লাইভ করি, মায়ের ছেলে মিলে ইনফর্মাল লাইভ করি। তার মধ্যে অনেক শিল্প সাহিত্য জ্ঞানের কথা আসে, কারণ আমরা তো ওই জগতেরই মানুষ। আমাদের জগৎটাকে কেউ কোনোদিন চেঞ্জ করতে পারবে না। ও এরকম, ও অনেক জ্ঞানের চর্চা করে, কবিতা লিখে, ও সাংবাদিকতা করে, ও উচ্চশিক্ষিত মাস্টার ডিগ্রি হোল্ডার একটি ছেলে, আমিও ঠিক সেম। আমরা পার্থিব জীবন, টাকা পয়সা, বিত্ত বৈভব বেশাত, ওই সমস্ত কথাবার্তা আমাদের আসে না, আমরা ওখানে অপারগ। তো এই কথাগুলো আসে, এই সমস্ত লাইভই আমরা আগামীতে থাকবো, কবিতা গান নিয়ে আরও পাবেন লাইভ। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি, বাংলাদেশ থেকে শুভরাত্রি, অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা। কোনো ভুল ত্রুটি হইলে, আমি যেটা সবসময় লাইভে করি, তুমি ধরো বামাক বাড়ায়, কোনো ভুল ত্রুটি হইলে আপনারা নিজ মনে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। মানুষ মাত্রই ভুল হয়। অনেক কথা বললাম, ভুল ত্রুটি যার হয়, যে কোনো মনোকষ্ট পাইলে আমাকে, কিন্তু বাস্তব তো বলে যেতেই হবে। বাস্তব বললে, বাস্তব প্রকাশ করলে তো একজন আরেকজন থেকে সংশোধিত হবে, এটা বলতেই হবে। সেখান থেকে আমি সবাইকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।